আসসালামু আলাইকুম, আদাব এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোয়েট ক্যারিয়ার ফোরাম আয়োজিত ক্যারিয়ার টক ওয়েবিনার সিরিজের প্রথম এপিসোড, যেটার নাম হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। আমি সেলিম সরকার তেজটি আরসিএফ এ আছি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট এইচআর হিসেবে। প্রথমে বলে রাখি, লাইভটি শুরু করতে বেশ কয়েক মিনিট দেরি হয়ে গেল, তো থ্যাংক ইউ অল ফর ইয়ার পেশেন্স। তো ইউরোপে না, পৃথিবীর যে কোনো দেশেই উচ্চশিক্ষার্থে আমাদের প্রথমে যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে ফান্ডিং। তো এই ব্যাপারে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্কলারশিপের খোঁজ করে থাকে। তো এরকমই একটি প্রেস্টিজিয়াস স্কলারশিপ ইউরোপে হায়ার স্টাডিজের ক্ষেত্রে, তার নাম হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। তো এ ব্যাপারে কথা বলার জন্য আজকে আমাদের মাঝখানে আছেন রাজন ভুঁইয়া। ভাইয়া সম্প্রতি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে জয়েন্ট মাস্টার্স ইন ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জির উপরে জয়েন্ট মাস্টার্স শেষ করে এসেছেন। সাথে বলে রাখেন ভাইয়া হচ্ছেন রুয়েট মেকানিক্যাল 1 সিরিজ এবং সিএসআই এর একজন কো ফাউন্ডার। তো ভাইকে আমরা ইনভাইট করি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম সেলিবিস, আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। ভাইয়া কি করছেন লকডাউনে? লকডাউনে যতদিন ছিল জার্মানির পরিস্থিতি, ততদিন বাসায় ছিলাম, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছি এবং এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তো এখন কিছুটা তো ভাইয়া, আপনি যেহেতু রুয়েট ক্যারিয়ার ফোরামের একজন কো ফাউন্ডার ছিলেন এবং রুয়েট ক্যারিয়ার ফোরামের যাত্রা আপনাদের হাত দিয়েই শুরু, তো আমরা আসলে শুরুর গল্পটা শুনতে চাচ্ছিলাম যে এরকম একটা চিন্তা ভাবনা মাথায় আসা, তারপর সেখান থেকে ইমপ্লিমেন্ট করে ক্লাবটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়ে দিয়ে যাওয়া পর্যন্ত, মানে যাত্রাটা কিরকম ছিল আর কি কি অবস্টেকল ফেস করতে হয়েছে? আহ, প্রথমেই আজকের ক্যারিয়ার টকে যারা জয়েন করেছেন অথবা এই লাইভটা পরে রেকর্ডেড হিসেবে যারা দেখবেন, সবাইকে শুভেচ্ছা। তো রুয়েট ক্যারিয়ার ফোরাম শুরুর কাহিনীটা যে আমাদের পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ে একটা ওদের ক্যারিয়ার ক্লাব, একটা জব ফেয়ার প্লাস ওদের ওদের ক্যারিয়ার টক রিলেটেড একটা অনুষ্ঠান করতেছিল খুব বড় করে। তো ওখানে বেশ কিছু আহ বক্তা কথা বলার কথা। আমরা কয়েকজন, আমরা 10 সিরিজ 11 12 মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের তৎকালীন প্রেসিডেন্ট অথবা জেনারেল সেক্রেটারি ওনার সাথে দেখা করতে, যে ওনার সাথে দেখা করার উদ্দেশ্যটা ছিল যে ওনাদের একজন দুইজন স্পিকার যারা ওখানে কথা বলবেন, তারা যেন আমাদের রুয়েটে এসে, মানে ওনাদের সেশন হয়ে যাওয়ার আগে অথবা পরে আমাদের রুয়েটে এসে যেন একটু কথা বলেন, অথবা তাদের ক্যারিয়ার ক্লাবে বা এই যে জব ফেয়ার ওটার সাথে কোনোভাবে যুক্ত হওয়া যায় কিনা। তবে ওখান থেকে আমরা পজিটিভ অথবা নেগেটিভ কোনো ধরনেরই ফিডব্যাক পাই নাই, মানে ওরা নিউট্রাল আর কি। তো আমরা ভাবলাম যে আমাদের নিজেদের একটা ক্লাব থাকলে আমরা এই প্রোগ্রামগুলি নিজেই আয়োজন করতে পারতাম। তো ওখান থেকে আসলে ক্যারিয়ার ফোরামের একটা চিন্তা ভাবনা শুরু হয়। এরপর আমাদের 10 সিরিজের কয়েকজন, 11 সিরিজ 12 সিরিজ তখন ছিল, তো সবাই মিলে চিন্তা করি যে এরকম একটা ক্লাব তৈরি করা দরকার, যেগুলি আসলে ক্যারিয়ার রিলেটেড কথা, তারপর ছাত্রদের একটু প্রফেশনাল লাইফ সম্পর্কে কথা, বা যারা পাস করে বের হয়ে গেছেন তাদেরকে আমরা নিয়ে আসবো, তারা তাদের অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরবে। সেটা হোক উচ্চশিক্ষা, হোক সেটা কর্পোরেট চাকরি, যাতে আমাদের ছাত্রদের ক্যাম্পাসে থাকা অবস্থায় মোটামুটি একটা ধারণা হয় যে পাস করার পরে দুনিয়াটা কিরকম। তো ওখান থেকে চিন্তা ভাবনা শুরু। এরপরই আমাদের এই ক্লাব প্রতিষ্ঠার আনুষ্ঠানিক সব কার্যক্রম আমরা শুরু করি আর কি। তো বাধা বলতে, রুয়েটে একটা ক্লাব নতুন করে শুরু করতে গেলে এতটা সোজা না। আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া, অ্যাপ্লিকেশন করা। আমরা জাগোর জন্য অনেকদিন দৌড়াদৌড়ি করছিলাম। আমরা চেয়েছিলাম আগের যে সিসিআর ছিল, সিসিআর হামিদ হলের উল্টা দিকে, ওইখানে একটা রুম টুম ম্যানেজ করা যায় কিনা, পরে ওটা হয় নাই। তো এরকম শুরুর দিকে কিছুটা সমস্যা হবে। যারা ক্যাম্পাসে বিভিন্ন ক্লাব পরিচালনা করে তারা জানে, হয়তো একটা ক্লাব দাঁড়া করানো
সব সমস্যার মাঝে, সব প্রতিকূলতার মাঝেও আমাদের বেশ কয়েকজন সিনিয়র জুনিয়র আমাদের ব্যাচমেট আমরা বেশ একজন আরেকজনকে সাহায্য করছি। আমাদের শিক্ষক মণ্ডলীর মধ্যেও বেশ কয়েকজন আমাদের খুবই সহযোগিতা করেছিলেন তখনকার। তো সবকিছু মিলায়ে দাঁড়ায় গেল ক্যারিয়ার ফোরাম। এরপরে আমরা রুয়েট ক্যারিয়ার ফোরামের পক্ষ থেকে প্রথম জব ফেয়ারও আয়োজন করি। তো মোটামুটি এখন রুয়েট ক্যারিয়ার ফোরাম বেশ অ্যাক্টিভ একটা ক্লাব। তাদের প্রচুর কর্মকাণ্ড ক্যাম্পাসে এখন পরিলক্ষিত হয়, তারা খুব ভালো ভালো কাজ করতেছে, তখন দেখে ভালো লাগে। তো আপনারা সেই চেষ্টায় অনেকখানি সফল। তো ভাইয়া জানতে চাচ্ছি, ভার্সিটি তো আপনি অনেকগুলো ক্লাবের সাথে যুক্ত ছিলেন, তো এই ক্লাবিং ব্যাপারটাকে আপনি কেমন মনে করেন, বা এই ক্লাবিং জিনিসটা হায়ার স্টাডি বা কর্পোরেট লাইফে কতটুকু ইফেক্ট ফেলে? আচ্ছা, তো প্রথমে আমি শুরু করি আমি কেন হয়তো কয়েকটা ক্লাবের সাথে জড়িত হয়েছিলাম। প্রথমে এটার কারণ আমি হয়তো একটু আগের থেকেই যেটাকে বলে একটু আউটগোয়িং বা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, স্কুল কলেজ থেকে এরকমই ছিলাম। তো ক্যাম্পাসে আসার পরও কখনো ওরকম চিন্তা করি না যে সবসময় রুমে বসে থাকবো। সবসময় আমার চিন্তাটা ঠিক অন্যরকমই ছিল, যে আমি সবার সাথে মিশবো, কে কি করতেছে সবার জানার চেষ্টা করছি, কোন কোন ক্লাব আছে, কোন কোন সিনিয়ররা আছে, কে কি করতেছে, কার থেকে কি জানা যায়, শেখা যায়, বোঝা যায়, এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে আসলে বিভিন্ন ক্লাবে জড়িত হওয়া। কারণ প্রথমে তো আমার মনে হয় না ক্যাম্পাসে এসে কেউ চিন্তা করে যে হ্যাঁ আমি অমুক একটা পার্টিকুলার ক্লাবেই যুক্ত হব, কিংবা ক্যাম্পাসে এসে কেউ কখনো ভাববে না যে আমি রুয়েট ক্যারিয়ার ফোরামে যুক্ত হব, অথবা রোবোটিক সোসাইটিতে আমাকে ঢুকতে হবে, অথবা অনুরণনে আমাকে যেতে হবে, এরকম কোনো কিছু থাকে না। তো যেটা হয় সেটা হচ্ছে তোমরা যখন ক্যাম্পাসে আসবা, যেসব সিনিয়র, যেসব ইমিডিয়েট সিনিয়র বা আরো বেশি সিনিয়র যাদের সাথে ওঠা বসা হয়, দেখা সাক্ষাৎ হয়, যাদের সাথে প্রথমে পরিচিত হয়, তাদের মাধ্যমে আসলে ক্লাবে ঢোকা হয় আর কি। তো ক্লাবিং এ আমার প্রথম ক্লাব বলতে গেলে আসলে ছিল রোবোটিক সোসাইটি অফ রুয়েট। ওটার কারণ ছিল 07 এর যে ভাইদের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল, তাহলে তারাই আসলে রুয়েট রোবোটিক সোসাইটি তখন পরিচালনা করতেন আর কি। তো ওদের ওই ওই ভাইদের মাধ্যমেই আমার ক্লাবে ঢোকা। তেমন করে করে যত ভাইদের সাথে আমার পরিচয় হয়েছে, আস্তে আস্তে দেখা গেছে যে সবাই ডাক দিত যে হ্যাঁ রাজন আসো, এদিকে একটু কাজ আছে, এই আছে সেই আছে। তো চেয়ার টেবিল টানা থেকে শুরু করে পোস্টার লাগানো শুরু করে, তারপর ব্যানার প্রিন্ট করাইতে নিয়ে যাওয়া, নিউ মার্কেটের ওদিকে এটা নিয়ে আসা। তো আমার প্রথম কর্মকাণ্ডগুলি বিভিন্ন ক্লাবে এরকমই ছিল। এরকম ছিল না যে খুব পরিকল্পনা করে একদম যে হ্যাঁ আমি তো এই ক্লাবই নেক্সট একদিন জেনারেল সেক্রেটারি হয়ে যাব, আমি এরকম এরকম কাজ করব, এরকম কখনোই ছিল না। যেসব পরিচিত ভাইবার ছিল ফোন দিত, যা রাজন এদিকে আসো, একটু চেয়ারটা টানতে হবে, এটা করতে হবে, ওইটা আনতে হবে, এরকম ভাবে শুরু আর কি। পরে আস্তে আস্তে যখন ইনভলভ হয়ে যাবা এক সময়, বা তখন দেখবো বিভিন্ন একটু হাই লেভেলের দায়িত্ব তোমার কাছে আসবে, হয়তো যখন প্রোগ্রাম অর্গানাইজ করা, যারা টকিং করতে আসবে তাদেরকে ফোন দেওয়া, তাদের অ্যাকোমোডেশন ম্যানেজ করা, প্রোগ্রাম আয়োজন করা, এবং আস্তে 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 স্টেপ বাই স্টেপ। তো এইভাবে বিভিন্ন ক্লাবের সাথে যখন আমি শুরুতে জড়ে গেছিলাম, তখন শেষ পর্যন্ত দেখা গেছে যে এই যে নেটওয়ার্কটা বেশ বড় হয়ে গেছে, অনেক ক্লাবের সাথে আমি আছি। প্রয়োজনে দেখা গেছে যে আবার ক্লাব আমরা প্রতিষ্ঠার সাথেও জড়িত ছিলাম। তো এটা একটা আমার ইনিশিয়াল কাহিনী, কিভাবে এতগুলি ক্লাবের সাথে জড়িত হয়েছি। আর একটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, বা মানে হায়ার স্টাডিজ কিংবা কর্পোরেট লাইফে এটা কি ইম্প্যাক্ট, বা এটার সুফলটা কি। আমি মনে করি আমি যখন ক্যাম্পাসে আসছিলাম, একটা জিনিস আমি ক্লিয়ারলি আমার কাছে একদম পরিষ্কার ছিল যে আমার পাবলিক স্পিকিং যে স্কিল, মানুষের সাথে কথা বলা, একটা সামনে দাঁড়ায় 100 জন মানুষের সাথে আমার কথা বলা, তাদেরকে একটা জিনিস বোঝানো, এই জিনিসটার দক্ষতা আমার খুবই কম ছিল। আমি দেখতাম আমাদের কিছু শিক্ষকরা ছিলেন, আমি যদি নাম সরাসরি না উল্লেখ করি, বেশ কিছু শিক্ষক খুব ভালো সুন্দর করে কথা বলতে পারতেন। যেন অনুষ্ঠানে আসলো, একটা ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বললেন, সবাই মনোযোগ দিয়ে শুনলো, আমরা আরে এটা তো খুবই গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে। দেখা গেল যে আমি যখন বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, 5 জনের সাথে হয়তো খুব কনফিডেন্টলি কথা বলতে পারি, কিন্তু যখন স্টেজে উঠে যখন 50 জনের সাথে কথা বলতে হয়, তখন দেখা যায় যে আমার কথা একটু টালমাটাল অবস্থা, ঠিক মতো গুছায় কথা বলতে পারি না। তো এর একটা খুবই ক্লিয়ার একটা বেনিফিট যেটা আমি পেয়েছি, সেটা হচ্ছে এই যে ক্লাবিং করার পরে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়ার পরে, এই যে সবার সাথে যে কথা বলার
একটা স্কোপ তৈরি হয়। যেমন প্রথমে তো শিক্ষকদের সাথে যে কোনো বিষয়ে কথা বলতে হবে, টিএসডব্লিউ স্যারের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো এখানে এক ধরনের কথা বলার সিস্টেম আছে, কিভাবে স্যারদের অ্যাপ্রোচ করতে হবে। তারপর নিজের বন্ধু বান্ধবদের মাঝখান থেকে কারো হেল্প লাগতে পারে, জুনিয়রদের কিভাবে ম্যানেজ করতে হবে, সবাইকে তাদের যোগ্যতা অনুযায়ী কিংবা তাদের আগ্রহ অনুযায়ী দায়িত্ব বুঝাই দেওয়া, কার কি জিনিস আগ্রহ আছে তার সাথে কথা বলে তাদেরকে ওই কাজগুলিতে যুক্ত করা। তো এই যে পাবলিক স্পিকিং স্কিলস, তারপরে যে অর্গানাইজেশনাল স্কিল, এগুলি আমার বেশ ভালো ডেভেলপ হয়েছে এই রুয়েটে বিভিন্ন অর্গানাইজেশন, সোসাইটি, ক্লাব এগুলি করার পরে। কারণ আমি পরিষ্কার মনে করি আমার এগুলি আগে একটু দুর্বল ছিল। এগুলি করার কারণে পাবলিক স্পিকিং স্কিল, অর্গানাইজেশনাল স্কিল, একটা প্ল্যানিং স্কিল, যে একটা এটা কাজ করতে হবে, এটা এভাবে করতে হবে, এদেরকে সাথে নিতে হবে, এই ধরনের সমস্যা আসতে পারে, সমস্যা আসলে আমি এরকম করবো, এমনি হ্যান্ডেল করবো। তো এই জিনিসগুলি খুব ক্লিয়ারলি, এই স্কিলস গুলি আমার ডেভেলপ হয়েছে, যেগুলি আসলে শুধু কর্পোরেট বা হায়ার স্টাডিজ বলতে কিছু না, এটা যে কোনো কাজে ভবিষ্যতে পাশ করার পরে লাগবে। সেটা চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, এগুলি অবশ্যই লাগবে। কারণ যখন একটা গ্রুপে কাজ করবা, সেটা কোম্পানি হোক অথবা তোমার মাস্টার্সে কোনো প্রজেক্ট হোক, যখন 5-6 দেশের লোকজনের সাথে একটা গ্রুপ প্রজেক্ট তোমার থাকবে, তখন অবশ্যই ওই স্কিল গুলো তোমার কাজে লাগবে। এবং আমি দেখছি এটা আমার কাজে লাগছে ইউরোপে মাস্টার্স করার সময়। এই যে টকিং করা, অর্গানাইজেশনাল স্কিল, প্ল্যানিং করা, প্রজেক্ট, এগুলি এগুলি খুবই আমার কাজে লাগছে। এবং আমি মনে করি যারাই এই ধরনের কাজে যুক্ত থাকে তারা অবশ্যই পাশ করার পরে কর্পোরেট লাইফ হোক, সরকারি চাকরি বা হোক, অথবা বিদেশে গেলে হোক, এই স্কিলস গুলো অবশ্যই কাজে দেয়। আচ্ছা ভাই, এবার আমরা একবারে মূল আলোচনায় চলে যাচ্ছি যে ইরাসমাস ফান্ডেড স্কলারশিপ কি এবং এখানে অ্যাপ্লাই করার ক্রাইটেরিয়া কি কি থাকে, এবং আপনার যাত্রাটা শুনতে চাচ্ছিলাম যে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে ইউরোপে পাড়ি জমানো পর্যন্ত পুরো যাত্রাটা আপনি আমাকে শুনতে চাচ্ছিলেন। আচ্ছা, প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করে নিই। প্রথম হচ্ছে ইরাসমাস নামে হালকা একটু বলে যাই, সেটা আমি পরে আবার বিস্তারিত বলবো না। সেটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ আছে আমাদের, এরাসমুস মুন্ডুস বাংলাদেশ। এই গ্রুপে ফাইল সেকশনে অনেকগুলি ইনফরমেটিভ ফাইল আছে, প্লাস আমাদের যে আগের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ ইরাসমুস মুন্ডুস অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ, ওই ভাই আশিক ভাই, উনার অনেকগুলি ভিডিও উনি তৈরি করে রাখছেন। তো ওই গ্রুপে আমি আবার বলি, সেটা এরাসমুস মুন্ডুস বাংলাদেশ। এখানে গেলে ফাইল সেকশন প্লাস উনার ভিডিওগুলি দেখলে যেই কেউ ওভারঅল যে এরাসমুস মুন্ডুস জয়েন্ট মাস্টার ডিগ্রি এবং কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে স্কলারশিপটা পাওয়া যায় এবং স্কলারশিপটা কি, A to Z ইনফরমেশন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ইনফরমেশন একজন আবেদনকারী সম্পূর্ণরূপে পেয়ে যাবে। তো এটা খুবই সোজা একটা জিনিস, অত ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এবার দ্বিতীয় কথায় আসি, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা যদি বলো, তাহলে এটা হচ্ছে আমি মোটামুটি 6 সেমিস্টারের মধ্যেই মোটামুটি কনফার্ম আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে সেটা হচ্ছে আমি হায়ার স্টাডিজে বাইরের দেশের বাইরে অবশ্যই যাব, এবং দেশে যে আমি সরকারি চাকরি করব না বা পাশ করে কোনো জায়গায় ঢুকবো না, এটাও মোটামুটি একটা চিন্তা ভাবনা ছিল। তো আমি আরেকটা কথা এখানে যুক্ত করব, হয়তো পরে এটা নিয়ে আমরা আরো কথা বলবো। সেটা হচ্ছে যারা এখন রুয়েটে আসো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অবশ্যই তোমরা যখন 7 সেমিস্টারে উঠে যাবা, তখন যেন তোমাদের গোলটা ঠিক হয়ে যায়। ওই সময় চিন্তা ভাবনার কোনো সময় নাই। চিন্তা ভাবনা করতে হবে 6 সেমিস্টার পর্যন্ত। ফোর্থ ইয়ারে উঠে গেলে তোমার জিনিসটা পরিষ্কার থাকতে হবে, কি যে দুইটা অপশন আছে, দেশ আর হচ্ছে বিদেশ। তুমি কোন দিকে যাবা? দেশে হইলে এমএনসি, সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত সরকারি চাকরি, অথবা ব্যবসা, অথবা যেটাই হোক। আর যদি বিদেশ হয়, কোন দেশ, পিএইচডি নাকি মাস্টার্স, নাকি সরাসরি জব নিয়ে দেশের বাইরে। তো এই জিনিসগুলি ফোর্থ ইয়ারে উঠলে জিনিসটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। তো আমি মোটামুটি ফোর্থ ইয়ারে উঠে যখন গেছি, আমি মোটামুটি কনফার্ম যে আমি হায়ার স্টাডিজে যাব। কারণ কোন দেশে যাব এটা আমি তখনও ঠিক করিনি। তো এটা না ঠিক করার কারণে যেটা হচ্ছে, আমি সব দেশের সম্পর্কে একটু তথ্য কালেক্ট করতাম। খুব স্বাভাবিকভাবে একটা পপুলার চয়েস বা ডেস্টিনেশন হচ্ছে নর্থ আমেরিকা, ইউএসএ আর কানাডা। তো আমি অন্যরা যেভাবে প্রিপারেশন নেয়, জিআরই প্রিপারেশন, আইএলটিএস প্রিপারেশন, কিভাবে প্রফেসরদের মেল করতে হয়, কিভাবে এসওপি লিখতে হয়, এগুলির উপরে বিভিন্ন সেমিনার
আমি আয়োজন তো করছি রুয়েট ক্যারিয়ার ফোরাম থেকে, নিজেও বিভিন্ন সেমিনারে যাইতাম, বিভিন্ন লোকের সাথে এটা কথা বলতাম, ইউরোপে যারা গেছে তাদের সাথে কথা বলতাম, তথ্য কালেক্ট করতাম, অস্ট্রেলিয়া জাপান যারা গেছে তাদের সাথেও তথ্য কালেক্ট করে কথা বলতাম, এরকম আর কি। তো এটারই ফলশ্রুতিতে আমি আসলে ইরাসমুস মুন্ডুস সম্পর্কে জানতে পারি। তো এইভাবে আমার তথ্যটা হ্যাঁ, যে ইরাসমুস মুন্ডুস একটা স্কলারশিপ আছে, এখানে মাস্টার্স করা যায়, এখানে কয়েকটা দেশ মিলে মাস্টার্স করার সুযোগ আছে, টাকা সম্পূর্ণ ইউরোপিয়ান কমিশন থেকে দিবে এবং জিনিসটা খুবই প্রেস্টিজিয়াস। তো এরকম একটা মাথায় তখন থেকে ছিল। তো পাস করার পরের যে জার্নি সেটা হচ্ছে আমি ক্যাম্পাসে থাকা অবস্থায়, তখন 8 সেমিস্টারে ছিলাম, তখন একটা ইন্টার্নশিপের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম জার্মানিতে। তো দেখা গেছে লাক বাই চান্স আমার সৌভাগ্য ছিল যে আমার ইন্টার্নশিপটা হয়ে যায়। তো পাস করার 6 মাসের মধ্যেই আমি আমি পিপিসি নিয়ে বাসায় আসার 6 মাসের মধ্যেই দেখা গেছে আমি জার্মানিতে ছিলাম ওই ইন্টার্নশিপটা করার জন্য। তো আমি ইন্টার্নশিপটা করছি 5 মাস। তো 5 মাস ইন্টার্নশিপ করে যখন দেশে আসি, তখন ইন্টার্নশিপ করার একটা ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমার ইউরোপের প্রতি একটা ফ্যাসিনেশন বেশি বাড়ছে, কারণ ইউরোপে জার্মানিতে ছিলাম 5 মাস, আশেপাশের দেশগুলি ঘুরছি, তো এখানে অনেক ইউরোপিয়ান ফ্রেন্ড আছে। আমার কাছে মনে হয়েছে যে আবার পড়ালেখা করতে আসতে হবে ইউরোপে, এবং এটা যেভাবেই হোক, হয় আমি জার্মানিতে মাস্টার্স করতে আসবো অথবা এরাসমুস মুন্ডুস স্কলারশিপ নিয়ে ইউরোপের বিভিন্ন কান্ট্রি মিলায়ে আমি অ্যাপ্লাই করব। তো ওই চিন্তা থেকে আমি দেশে আসছি, আইএলস পরীক্ষা দিছি এবং সাইমultaneously আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি। জার্মানিতে সবাই যেরকম ভাবে অ্যাপ্লাই করে আমি ওইরকম বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি এবং আমার 3টা অ্যাডমিশন হয়েছিল, এবং প্লাস আমি 3টা এরাসমুস মুন্ডুস মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম। তো ওখান থেকে একটা তো সরাসরি রিজেক্ট, মানে একদম ইউ আর আউট, হবে না তোমার দিয়ে, এরকম একটা কিছু। আরেকটা হচ্ছে ওয়েটিং লিস্টে ছিলাম, কিন্তু সেটা অনেক পিছনে, এখান থেকে স্কলারশিপ পাওয়ার কোনো চান্স নাই, সেলফ ফান্ডিং এ পড়ার সুযোগ ছিল। আর যেটার মধ্যে আমি পড়ালেখা শেষ করলাম এটার মধ্যে আমি স্কলারশিপ সহ অ্যাডমিশন পাই। তো যেহেতু সাবজেক্টটাও খুব মন মতো ছিল, এনার্জি ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্ট রিলেটেড, তো আমি এটার মধ্যে একেবারে নিঃসংকোচে আমি অ্যাডমিশন অ্যাকসেপ্ট করে সব ওকে করে মাস্টার্স করতে চলে আসছি আর কি। এটাই ছিল অ্যাপ্লাই থেকে শুরু করে বা পাস করা থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আসার কাহিনী আর কি। হ্যাঁ, আপনার তো 4টা সেমিস্টার আলাদা আলাদা দেশে ছিল, তো কিরকম এক্সপিরিয়েন্স ইউরোপ ভ্রমণের? আচ্ছা, হ্যাঁ, এটা একটা খুবই ইউনিক এক্সপিরিয়েন্স, যেটা আমি মনে করি ওয়ার্ল্ডে আর কোনো মাস্টার্স প্রোগ্রাম হোক বা পিএইচডি প্রোগ্রাম হোক এটা আর কোথাও সম্ভব না। এটা শুধুমাত্র এই ইউরোপে এই জিনিসটা সম্ভব, সেটা হচ্ছে এক এক সেমিস্টার এক এক দেশে করা। এটা একটা ইউনিক এবং খুবই মজাদার একটা এক্সপিরিয়েন্স। আমার প্রথম সেমিস্টার ছিল মাদ্রিদে, তো একেবারে সরাসরি ঢাকা থেকে মাদ্রিদ আসছিলাম, এখানে এক সেমিস্টার করলাম, হই হুল্লোড় করে পড়ালেখা করে প্রজেক্ট করে লাফালাফি করে ঘোরাঘুরি করে এক সেমিস্টার শেষ। বুঝতে বুঝতে দেখলাম যে সেমিস্টার প্রায় শেষের দিকে। তারপর আবার ফ্রান্সের আমার সেমিস্টার পরেরটা চলে গেলাম, ওখানেও এমনি পড়ালেখা ঘোরাঘুরি। ওখানে একটা শহরে যেটা ছিলাম সেটা হচ্ছে নন্থ, ফ্রেঞ্চ উচ্চারণটা হচ্ছে নন্থ, কিন্তু বানানটা হচ্ছে NANTES, নান্তেস উচ্চারণ করে এরকম। স্পেন গেল, ফ্রান্স গেল, এরপর আমার থার্ড সেমিস্টার ছিল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। আমার মতে খুব ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটি হচ্ছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, এবং অনেক হলিউড এবং বলিউড সিনেমার শুটিং এই বুদাপেস্টে হয় আর কি। তো রিসেন্টলি একজন জনপ্রিয় অভিনেতা সুইসাইড করেছেন, উনারও একটা ছবি এখানে পুরাই শুটিং হয়েছিল, রাবতা মনে হয় কোন ছবিটা। তো একটা বুদাপেস্টে পড়ার একটা মজা হচ্ছে কি, দেখা গেছে বিভিন্ন সিনেমার শুটিং, বিভিন্ন গান যেখানে শুটিং হয়েছে ওইসব জায়গায় যে আমি ছবি টবি তুলছি, এটা খুব একটা মজার জিনিস ছিল। মাদ্রিদেও এই কাজটা করছি। তো এটা আমার 3টা দেশে 3টা ইউনিভার্সিটিতে আমার 3টা সেমিস্টার ছিল। আর আরেকটা যেটা 4 নম্বর সেমিস্টারটা ছিল, এটা ছিল আমার ইন্টার্নশিপ সেমিস্টার, যে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য একটা ইন্টার্নশিপ করতে হবে। এটা হচ্ছে রুয়েটে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে কারো কারো, যেটা হচ্ছে ওই রমজানের সময় 1 মাসের জন্য ছাত্রছাত্রীরা কোন একটা ইন্ডাস্ট্রিতে যায়, অ্যাটাচমেন্ট বলে, যে ইন্ডাস্ট্রিতে 1 মাস, 1 মাস তো হয় না আসলে, হয়তো 15, 20, 25 দিন
থাকে, ইন্ডাস্ট্রি কিভাবে হয়, কিভাবে চলে, সবকিছু কিভাবে ম্যানেজ করা হয়, প্রোডাকশন হাবি যাবি এইসব সম্পর্কে একটা হাতে কলমে শিক্ষা নেয় এবং একটা রিপোর্ট তৈরি করে। তো আমাদের যেটা হচ্ছে এরকমই, কিন্তু একটা একটু বড় স্কেলে। 4 নাম্বার সেমিস্টারটা সম্পূর্ণটাই ইন্টার্নশিপ, একটা কোম্পানিতে যে ওখানে 6 মাস চাকরি করতে হবে, ওখানেই থিসিস লিখতে হবে এবং ওই থিসিসটাই আমাকে ফাইনালি ডিফেন্ড করতে হবে, তাহলে আমি মাস্টার্স ডিগ্রি পাবো। তো এই ফাইনাল যেই সেমিস্টার বা ফাইনাল যেই ইন্টার্নশিপ, এটা আমি করছি বার্লিনে, জার্মানির রাজধানী। ওখানে একটা এনার্জি কনসালটেন্সি কোম্পানিতে। ওই এনার্জি কনসালটেন্সি কোম্পানির আবার একটা বাংলাদেশের সিস্টার কনসার্ন আছে। ও খুব ইয়ে নিয়ে কাজ করে, সোয়ার্ম গ্রিড, পিয়ার টু পিয়ার ইলেকট্রিসিটি ট্রেডিং। কোম্পানির নাম হচ্ছে এমি সোলশেয়ার। আমাদের রুয়েটেরও মনে কয়েকজন এখানে চাকরি করে। তো এটার প্যারেন্ট কোম্পানিতে আমি 6 মাস চাকরি করছি এবং প্লাস ওখানে ইন্টার্নশিপও করছি, প্লাস ওখানে মাস্টার থিসিসও আমি ওখানে লিখছি আর কি। তো এইভাবে আমার 4টা দেশের 4টা সেমিস্টার, হেভি অভিজ্ঞতা, মানে 4টা পুরা 4 দিকে 4 রকমের খাবার দাবার, 4 রকমের ব্যাপার স্যাপার। 4 দেশে যখন ছিলাম তখন ঘোরার অপশনটা অবশ্যই বেশি থাকে। আমার ঘোরাঘুরি একটু করতে পছন্দ হয়, খুব স্বাভাবিক। আর ইউরোপে আসলে তো ঘোরাঘুরি একটু করাটাই স্বাভাবিক। তো এর একটা সুযোগ হয় যে বিভিন্ন জায়গায় যে ওখানে থাকা, এবং প্লাস ওইটার আশেপাশের দেশগুলি কিংবা ওই দেশের শহরগুলি ঘুরে ঘুরে দেখার একটা যে সুযোগ হয়, এটা আসলে তুমি পার্টিকুলারলি একটা দেশে যদি থাকো তাহলে ওইরকম ভাবে সুযোগ হবে না। আমাকে তো বাধ্য হয়ে প্রতি 6 মাস পর পর গাট্টি বস্কা নিয়ে দেশ বদলান লাগে। এই সুযোগে আসলে দেশও ঘোরা হয় এবং দেখাও হয় অনেক কিছু জানা হয়। এবং এটা এক ধরনের, কি বলে এটাকে, এক ধরনের ট্রেনিং আমি বলবো, যে এক ধরনের ট্রেনিং কি, যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যাওয়ার একটা ট্রেনিং। যে আমার কাছে এখন এটা কিছু মনে হয় না। আমাকে যদি কালকে কেউ বলে যে হ্যাঁ এখন তোমাকে চলে যেতে হবে অমুক দেশে, আমি ঠিক আছে, ব্যাগ ট্যাগ গুছাই, আমি 1 ঘন্টার মধ্যে ব্যাগ ট্যাগ গুছাই আমি রেডি। মানে এই ধরনের ট্রেনিং হয়ে গেছে আর কি, ব্যাপারটা এরকম। এটা খুবই ইউনিক এক্সপিরিয়েন্স, আমি মনে করি খুব মজার একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, হ্যাঁ, এই যে স্কলারশিপের ক্ষেত্রে লো সিজিপিএ ইফেক্টটা কিরকম পড়ে? যাদের লো সিজিপিএ তাদের চান্স কিরকম, বা তারা কিভাবে অ্যাপ্রোচ করবে? হ্যাঁ, তো খুবই বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন এটা, যে আমার সিজিপিএ খারাপ, আমি কি পাবো, বা আমার সিজিপিএ খারাপ আমাকে দিয়ে কি হবে। দেখো, প্রথম কথা প্রথমে, সেটা হচ্ছে যাদের আমি আগে বলছিলাম যে 7 সেমিস্টারের উঠার সময় তোমার ক্লিয়ার থাকতে হবে যে তোমার এইমটা কি, পাস করার পরে কি করবা। যদি তোমার এইমটা এরকম থাকে যে তুমি বিসিএস দিবা, তাহলে সেই ক্ষেত্রে সিজিপিএ ইজ নট এ ফ্যাক্টর। কিন্তু তোমার এইম যদি এরকম থাকে যে আমি হায়ার স্টাডিজে যাব, সেক্ষেত্রে কিন্তু সিজিপিএ একটা ফ্যাক্টর। তো আমি ধরে নিলাম 6 সেমিস্টার পর্যন্ত রেজাল্ট একটু খারাপ, তাহলে 7 সেমিস্টার থেকে একটু ভালো করার চেষ্টা হতে পারে, এটা একটা অপশন। এখন প্রশ্ন হতে পারে যে আমার তো সিজিপিএ খারাপ, আমাকে দিয়ে কি হবে কিনা। এটা ডিপেন্ড করে এটা প্রশ্নটা কে করতেছে। এটা কি একটা ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছাত্র করতেছে নাকি ফাইনাল ইয়ারের ছাত্র করতেছে। তো যদি আমি ধরে নেই যে তোমার হাতে সময় নাই, তুমি পাস করে ফেলছো, কিংবা তুমি 8 সেমিস্টারে আসো, সিজিপিএ খুব একটা বাড়বে না, বাড়লে 0.2 বাড়তে পারে, 0.2 তো অনেক, কি বলতেছি 0.02 0.05 এরকম বাড়বে। ধরো 3.2 আছে, 3.22 হবে। সেক্ষেত্রে এটা কোনো ইফেক্ট ফেলতেছে না তোমাকে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যান্য বিষয়ে জোর দিতে হবে। কারণ অনেকের ধারণা থাকে রেজাল্ট দেখেই স্কলারশিপ দেয়, রেজাল্ট দেখেই বৃত্তি দেয়, কিন্তু বিভিন্ন দেশের বৃত্তিগুলি আসলে একরকম না। এক এক বৃত্তি প্রদানকারী সংস্থা, সংগঠন, সরকার এক এক জিনিস দেখে তোমাকে বৃত্তিটা প্রদান করবে। এটার মধ্যে সিজিপিএ একটা ফ্যাক্টর, কিন্তু এটা অনলি ফ্যাক্টর না। ঠিক যেমন আমি একটা মাছের তরকারি যদি খাইতে চাই, মাছটা তো অবশ্যই ভালো হইতে হবে, একটা ভালো তাজা মাছ আমার বাজার থেকে আনতে হবে। কিন্তু মাছ আমি ভালো তাজা আনলাম, কিন্তু আমার ইনগ্রিডিয়েন্টস কিছুই দিলাম না, আমি তেল মশলা মরিচ তলিচ কিছুই ঠিক মতো দিলাম না, তাহলে আমার মাছ তো ঠিক মতো হবে না। ঠিক আছে, একটা ভালো মাছ রান্না করার জন্য আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই থাকতে হবে। কোনোটা যদি কম হয়ে যায়, সেটা অন্য কিছু দিয়ে হয়তো পুষায় নেওয়া যেতে পারে।
তো হায়ার স্টাডিজ এর ব্যাপারটা হচ্ছে এরকম, যদি সিজিপিএ বেশি থাকে ভালো, আর যদি সিজিপিএ খারাপ থাকে তারপরেও অনেক স্টুডেন্ট গেছে কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ পেয়েছে। আমি একটা উদাহরণ, আমি রুয়েটের যে ম্যাগাজিন একটা বের করছিল লাইফ ইজ রুয়েট পথিকৃৎ, ওখানে একটা আর্টিকেল লিখছিলাম আমার সিজিপিএ নিয়ে বিস্তারিত, এখানে একটু কথা বলার চেষ্টা করছি। তো জিনিসটা হচ্ছে একটু কমপ্লেক্স লোককে বুঝা বলাটা। সিজিপিএ ফাইনাল ডেস্টিনেশন না, শুধুমাত্র তুমি কোনো জায়গায় যা বলবা না আমার সিজিপিএ 4/4, আমাকে স্কলারশিপ দিয়ে দেন, আর বলবে হ্যাঁ ঠিক আছে এই নাও তোমার টাকা, অ্যাডমিশন লেটার, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স, ফ্লাইট টিকেট, আসে বড়। এটা ওয়ার্ল্ডে কোথাও হয় না, এটা একটা ভুয়া ধারণা। এটা একটা হোলিস্টিক প্রসেস, পুরা পুরা একটা ক্যান্ডিডেটের সবকিছু বিবেচনা করে স্কলারশিপ দেওয়া হয়। তোমার সিজিপিএ খারাপ সমস্যা নাই, তোমার জিআরই স্কোর অথবা আইএলটিএস স্কোর বেশি, জিআরই মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আইএলটিএস অথবা টোফেল, আর কোনো জায়গায় জিআরই লাগলে জিআরই। তোমার মোটিভেশন লেটারটা তুমি চমৎকার ভাবে লিখছো, তুমি খুবই সুন্দর করে সাবলীল ভাবে তুলে ধরছো তুমি কেন হায়ার স্টাডিজে যেতে চাও, কেন এই প্রোগ্রামটা সিলেক্ট করছো, তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও, এইগুলি সুন্দর করে লেখে তুমি দেখাচ্ছ যে আমি একটা গরিব দেশ থেকে আসছি, আমি এই সুযোগটা চাচ্ছি, কিন্তু আমার একাডেমিক নলেজ ভালো, কিন্তু আমার টাকা পয়সার একটু ঘাটতি আছে, আমি যদি বৃত্তিটা পাই সেক্ষেত্রে আমি ভালো পড়ালেখা করে আমার যে এইম ইন লাইফ ওটা আমি অ্যাচিভ করতে পারবো। এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে। দেখা গেছে যে তোমার সিজিপিএ খুব ভালো, তুমি তুমি কিন্তু মোটিভেশন লেটার তুমি ঠিকমতো লিখতে পারো নাই, কিংবা অন্য কেউ লিখে দিছে, তুমি ঠিকমতো নিজেকে বুঝাইতে পারো না, গতানুগতিক লেখছো, প্রথমেই লেখছো আই এম অমুক ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মাই সিজিপিএ 3.89, আই ওয়ান্ট টু গেট আ স্কলারশিপ। এটা তো কখনো মোটিভেশন লেটার হইতে পারে না। তোমার মোটিভেশন লেটারটা তোমার মোটিভেশনকে তুলে ধরতে হবে, এবং ওটা পরে যেন আরেকজন অনুপ্রাণিত হয়ে যায়, আরে বাপরে এই ছেলের তো খুব মোটিভেশন আছে, সে আসতে চাচ্ছে, সে পড়তে চাচ্ছে, সে একটা স্কলারশিপ চাচ্ছে, তার টাকা পয়সার সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ এটা তো দেওয়াই যায়। তো যাদের সিজিপিএ কম তাদেরকে অন্যান্য দিকে মনোযোগ দিতে হবে, কিভাবে ভালো করে একটা স্কোর তোলা যায়, সেটা হোক আইএলটিএস টোফেল, অথবা কোনো জায়গায় যদি জিআরই লাগে জিআরই। তারপর খুব সুন্দর করে নিজের মোটিভেশন লেটারটা লিখতে হবে, নিজেকে তুলে ধরতে হবে। তুলে ধরার জন্য তো নিজেকেও জানা লাগবে যে আমি আসলে কে, আমি ভবিষ্যতে কি হইতে চাই, এটাই তো আগে ক্লিয়ার থাকা লাগবে। তারপরে না তুমি মোটিভেশন লেটার লিখবা। এরপর তোমার প্রফেসরদের কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নেওয়া, যেখানে প্রফেসররা বলে দেবে হ্যাঁ ওকে আমি চিনি, ওর ক্লাস নিয়েছি, ছেলেটা ভালো আছে, অমুক সাবজেক্টে ভালো করতে, ও আশা করি ভালো করবে। তারপর আরো কিছু তুমি দেখাইতে পারো, তোমার কিছু পেপার পাবলিকেশন আছে, তুমি ক্যাম্পাসে থাকা অবস্থায় 2টা কনফারেন্সে একটা পেপার দিছিলা, হয়তো 2টা রিভিউ পেপার, খুব একটা ইম্প্যাক্টফুল কিছুই না, তুমি 10টা পেপার পড়ে একটা পেপার লেখছো সামারি, ওটার মধ্যেও আবার থার্ড অথর, সমস্যা নাই। এটা দেখলে বোঝা যায় যে না তুমি একটু পেপার কিভাবে লিখতে হয় এটা নিয়ে একটু নাড়াচাড়া করছো, একটু ঘাটাঘাটি করছো, একটু ধারণা আছে। তো এই সবকিছুই হচ্ছে একটা হোলিস্টিক প্যাকেজ। তো যার সিজিপিএ কম তার আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ শুধু সিজিপিএ দেখেই কেউ অ্যাডমিশন পায় না। এটার এটার অন্যতম উদাহরণ আমি নিজে, আমার সিজিপিএ কম ছিল, জাস্ট টেনে টুনে আমি 3-র উপরে তুলছি, তাও আবার 3-র উপরে যাওয়ার কারণ ছিল লাস্টের 3 সেমিস্টার আমি বেশ খানিকটা 3-র উপরে ছিলাম। আমার 5th সেমিস্টার যখন রেজাল্ট দেয় তখন আমার সিজিপিএ ছিল 3-র নিচে, কত ছিল 3.89, সরি কি বলতেছি 2.89। ওখান থেকে আমি পরে যতটা টাইনে লাস্টের 3 সেমিস্টারে উঠে নিয়ে গেছি। তো এটা একটা জিনিস ফ্যাক্টর, যে তুমি যেই রিলেটেড টপিকসে মাস্টার্স কিংবা পিএইচডি করতে চাচ্ছ ওই টপিকস গুলিতে তোমার রেজাল্ট ভালো, কিংবা লাস্টের 2টা সেমিস্টারে তোমার রেজাল্ট ঊর্ধ্বমুখী, মানে এটা একটা কার্ভের মতো, যে তুমি একটু ফ্ল্যাটে ছিলে, একটু ডাউনে ছিলে, কিন্তু লাস্টের 1টা 2টা 3টা সেমিস্টার তোমার গ্রাফটা একটু ঊর্ধ্বমুখী। তুমি বুঝাইতে পারছো যে আমার লাস্টের দিকে ডিপার্টমেন্টাল সাবজেক্ট আসার পরে আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে, আমি একেবারে পড়ে সব উড়াই ফেলাইছি, এরকম কিছু আর কি। বা আমি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতে চাই, আমি আমি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কিংবা এই এই বই এই সাবজেক্ট ওইটার মধ্যে আমি বেশ ভালো নাম্বার পেয়েছি, আমার এটা পড়তে খুব ভালো লাগে। তো অনেক কিছু জিনিস ফ্যাক্টর করে, সিজিপিএ এটা একমাত্র জিনিস না আর কি। তো অনেকগুলি কথা বললাম, এটা কথা বলার কারণ একটাই, এটার কোনো সহজ উত্তর নাই যে আমার সিজিপিএ কম আমাকে দেখে হবে।
এটা হইতেও পারে, নাও হইতে পারে, এটা তোমার অন্যান্য ফ্যাক্টরের উপর নির্ভর করে, এবং এই ফ্যাক্টর গুলি নিয়ে আমি এতক্ষণ ডিসকাস করলাম। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে হায়ার স্টাডির ক্ষেত্রে আসলে কি কি স্কিল ফোকাস করা উচিত আমাদেরকে, সেটা টেকনিক্যাল স্কিল হোক বা সফট স্কিল হোক, বা এই স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে আসলে কোন কোন স্কিলগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়? আমরা যেহেতু লকডাউনে এখন সবাই বাসায় বসা, তো নিজেদের মতো করে কোন কোন স্কিল আসলে আমরা ডেভেলপ করতে পারি? এটা এটা আমি মনে করি খুবই একটা সুন্দর প্রশ্ন, কারণ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবাই বাসায় আটকে আছে, ছাত্ররা বিশেষ করে বাসায় বসে আছে, কি করবে কি না করবে এটা বুঝে উঠতে পারতেছে না। তো এটা একটা সুন্দর একটা সুযোগ নিজের কিছু দক্ষতা অর্জন করে নেওয়ার, কিছু নতুন নতুন স্কিল ডেভেলপ করার। তো একটা হচ্ছে সফট স্কিল, আরেকটা হচ্ছে আমি বলবো যে কিছু টেকনিক্যাল স্কিল। তো প্রথমে আমি টেকনিক্যাল স্কিলে চলে যাই। আমি মনে করি আমি যদি শুধু রুয়েট কে বলি অথবা ইন জেনারেলি আমি আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদের বলি, অন্য ইউনিভার্সিটির ব্যাপারটা আমি এত কনফিডেন্টলি হয়তো বলতে পারবো না। রুয়েটের আমরা যারা, তারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একদমই ব্যবহার করতে জানি না। এটা আমি নিজেই জানতাম না, এখানে তো এত বড়াই করে লাভ নাই। আমি মানে ওয়ার্ড কেমনে ব্যবহার করে আমি নিজেই জানতাম না। আমি মনে করতাম যে ওয়ার্ড খুলে খালি লেখা শুরু করলেই হয়ে গেল, এটা ওয়ার্ডের ইউজ না। এক্সেল কি, এক্সেল দিয়ে আসলে করে কি, এটা আমার কোনো ধারণাই ছিল না। আমি আমি এই জিনিসটা দেখছি প্রথমবার মাস্টার্স আসার পরে, এটা নিয়ে আসতেছি একটু পরে। তো কেউ যদি টেকনিক্যাল স্কিল শিখতে চায়, আমি বলবো যে মাইক্রোসফটের যে অফিস প্যাকেজ আছে, ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, এগুলি জানা খুবই জরুরি। ঠিক আছে, কম্পিউটার স্কিলস এখন 100% ম্যান্ডেটরি। সব কাজ এখন কম্পিউটারে। তুমি তুমি হায়ার স্টাডিজে যাও, কর্পোরেট চাকরি করে যেখানে যাও, কম্পিউটার লাগবে। লোকজন ইমেল কিভাবে লিখতে হয় এটাও আমরা অনেকে জানি না। এটা একটা আমাদের দেখতে হবে ইমেল কেমনে লিখতে হয়। এই তারপর এগুলি গেল যে স্কিলস বাট নন টেকনিক্যাল। আমি যে টেকনিক্যাল স্কিলে এসে হয়তো ধরে নাও সিলেবাস তুমি মাস্টার্স করতে চাচ্ছ, ধরে নিলাম হাই ভোল্টেজ রিসার্চের উপর, মানে হাই ভোল্টেজ নিয়ে কিছু একটা করবা। ওকে, তুমি ধরে নেই তুমি 6 সেমিস্টারের শেষের দিকে আছো, তুমি মোটামুটি কনফার্ম যে আমি দেশের বাইরে পড়তে যাইতে চাচ্ছি, হয়তো বা পাওয়ার ইলেকট্রনিক্স অথবা হাই ভোল্টেজ বা এরকম কিছু একটা নিয়ে আমি পড়বো। তুমি এই রিলেটেড কিছু অনলাইন কোর্স করতে পারো, ইডিএক্স, কোর্সেরা, ফিউচার লার্ন, এরকম আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে। এগুলি তুমি যদি করো, তুমি দেখবা যে তোমার বেশ, তোমার ওই টপিক সম্পর্কে একটা সুন্দর স্বচ্ছ ধারণা হয়ে যাবে। এবং এইসব প্ল্যাটফর্মে দেখবা ওয়ার্ল্ড রেনাউন্ড প্রফেসররা, বড় বড় রিসার্চাররা এখানে ফ্রিতে তোমাকে ক্লাস নিচ্ছে, তোমাকে ওই টপিক সম্পর্কে স্টেট অফ দি আর্ট তোমাকে বুঝাচ্ছে, কি কি বর্তমান বিশ্বে চলতেছে ওই বিষয়ে তুমি জানতে পারবা। তোমার একটা এক ধরনের কনফিডেন্স গ্রো হবে, আরে আমি এই বিষয়ে ভবিষ্যতে পড়ালেখা করতে চাই, এই জিনিস নিয়ে তো আমি 3-4টা কোর্স করে ফেলছি, আর আমি এই জিনিস তো বুঝি, বাহ বেশ ভালোই তো, আমাকে দিয়ে হবে, এরকম একটা কনফিডেন্স গ্রো করবে। তো এই লকডাউনের মধ্যে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে কোন বিষয়টা তোমার ভালো লাগে, সেটা যে মানে মাস্টার্স রিলেটেড, ভবিষ্যতের মাস্টার্স রিলেটেড হইতে হবে এমন কোনো কথা নাই। তোমার তোমার হঠাৎ করে একটা ভাষা শেখার ইচ্ছা হয়েছে, তোমার মনে হচ্ছে আমি ভবিষ্যতে জার্মানিতে যাব, জার্মান ভাষা একটু শিখি। হ্যাঁ, তুমি এই যে সেই কবে থেকে আমরা লকডাউনে আছি, মার্চ এপ্রিল থেকে লকডাউনে আছি, তুমি ভাষা শিখে ফেলো। তোমার যদি মনে হয় টেকনিক্যাল কিছু নলেজ শিখবা, তুমি ম্যাট ল্যাব শিখে ফেলো, পাইথনে কিভাবে কোডিং করে শিখে ফেলো, কিছু ডিপার্টমেন্টাল কোর্স অনলাইনে করে ফেলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাইক্রোসফটের যে অফিস প্যাকেজ, এগুলি শিখে ফেলো। ওয়ার্ডে কিভাবে কাজ করে, এক্সেলে কিভাবে ক্যালকুলেশন করে, এগুলির উপরে বেশ কয়েকটা অনলাইন কোর্স করে ফেলো, এগুলি খুবই কাজে দিবে তোমার। আর যদি সফট স্কিলে চলে যাই, তুমি বিভিন্ন ধরনের অনলাইন কি বলে এটাকে, ওয়েবিনার, সেমিনার, কনফারেন্স, এগুলি দেখতে পারো, যে তোমার তোমার যে ফিল্ডে জ্ঞান অর্জন করার ভবিষ্যৎ ইচ্ছা, ওই রিলেটেড সেমিনার, কনফারেন্স, সামিট, ওয়েবিনার কোথায় হচ্ছে ওগুলি একটু দেখলা, জানলা। বা ওখানকার লোকেরা কিভাবে কথা বলতেছে, কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, প্রেজেন্টেশন স্লাইড গুলো একটু খেয়াল করলা। তুমি একটু খেয়াল করে দেখলে, আরে অমুক জায়গায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সিতে এরকম গ্রিন হাইড্রোজেনের উপর একটা ওয়েবিনার হচ্ছে, সেখানে স্লাইড গুলি কিরকম, এত সুন্দর স্লাইড, কিভাবে পাওয়ার পয়েন্টে বানাইলো, তো কিভাবে সে
প্রেজেন্ট করতেছে টপিকগুলি, কিভাবে সে কথা বলতেছে। তো এই জিনিসগুলি অনেক এখান থেকে শিখতে পারো আর কি। তো আমি বলবো যে এই যে তোমার একটা সমস্যা, এই সমস্যা তোমাকে একটা সুযোগও দিছে, সেটা হচ্ছে নিজের কিছু স্কিলস ডেভেলপ করার। সারাদিন বাসায় বসে সময় নষ্ট না করে এই ধরনের দু একটা স্কিলস, দু একটা ভালো জিনিস আসলে এই মুহূর্তে শেখা যায়। আমি আমি নিজেই বলবো, আমি বন্ধের মধ্যে প্রতিদিন একটু একটু করে জার্মান ভাষা শেখার চেষ্টা করতেছি, কিছু দূর নিজে নিজে আগাইছি। আমি অ্যাপ ব্যবহার করি ডুওলিঙ্গো, আর ইউটিউবে একটা চ্যানেল আছে লার্ন জার্মান উইথ আনিয়া। এই দুইটা আমার সোর্স। আমি প্রতিদিনই 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটু গুতাগুতি করি, একটু নাড়াচাড়া করি, একটু চেষ্টা করি জার্মান ভাষা যতটা আয়ত্ত করা যায়। ভাইয়া, এখন বিশ্বজুড়ে যে অবস্থা চলতেছে, করোনা পরিস্থিতি, তো এই প্যান্ডেমিক পরবর্তী অবস্থায় আসলে স্কলারশিপ গুলো পাওয়ার চান্স কিরকম থাকবে? হ্যাঁ, এটা এখন একটা খুবই হট ডিসকাশন টপিক। আমি বিভিন্ন হায়ার স্টাডিজ গ্রুপে মাঝে মাঝে যখন ঢুকি 1-2 সপ্তাহ পর পর, অনেকের এরকম প্রশ্ন থাকে যে আমি স্কলারশিপ পাবো কিনা, কিংবা অনেকে তো ইতিমধ্যে অ্যাডমিশন লেটারও পেয়ে গেছে কিন্তু ভিসা নিতে পারতেছে না, সে আদৌ আসতে পারবে কিনা এটা নিয়ে সে জানে না। এখন এই জিনিসটা বলা মুশকিল। আসলে কাহিনীটা হচ্ছে, এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা কেউই আগের থেকে চিন্তা করতে পারে নাই। এটা আনপ্রেডিক্টেবল একটা ঘটনা। তো কোন সরকার আসলে কিরকম বন্দোবস্ত নিবে এটা বলা মুশকিল। তবে আমি এটা মোটামুটি সিওরিটি দিয়ে বলতে পারি যে অ্যাটলিস্ট এরাসমুসের যে মাস্টার্স প্রোগ্রাম, আর এরাসমুসের আন্ডারে যে মারি কুরি স্কলারশিপের, মারি কুরি ফান্ডেটের মাধ্যমে যে পিএইচডি প্রোগ্রামটা হয়, মারি কুরি হচ্ছে পিএইচডি আর এরাসমুস হচ্ছে মাস্টার্স এখন, তো এগুলিতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। কিন্তু আমি রিসেন্টলি দেখলাম যে আমেরিকাতে যারা অনলাইনে কোর্স করতেছে, যেসব ছাত্ররা ভার্সিটিতে যেতে পারতেছে না বা ভার্সিটি অনলাইনে কোর্স নিচ্ছে, কোভিড সিচুয়েশন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত, তাদেরকে বলা হচ্ছে তারা তোমরা চলে যাও, তোমরা দেশে চলে যাও, কারণ তোমরা অনলাইনে ক্লাস করতেছো, তোমাদের এখানে থাকার প্রয়োজন নাই। তো এটা দেখো, হুট করে এরকম একটা আজগুবি সিদ্ধান্ত ওখানকার সরকার নিয়ে নিল, এটা তো ওখানকার মানুষই অবাক। বিভিন্ন ইউনিভার্সিটি পর্যন্ত সেগুলির বিরোধিতা করতেছে যে এটা কোনো সিদ্ধান্ত হইলো নাকি, চলে যাবে মানে কি। আবার আবার এদিক দিয়ে কানাডা চেষ্টা করতেছে সবাই ওইসব ছাত্রদের কোনোভাবে নেওয়া যায় কিনা। তো জিনিসটা একটু জটিল। স্কলারশিপ জিনিসটা হয়তো বা কিছুটা কমে যেতে পারে, হয়তো বিভিন্ন সরকার চিন্তা করবে যে তাদের ইকোনমিক রিকভারি, তাদের অর্থনৈতিক দৈন্যদশা থেকে লোকজনকে বের করার জন্য বেশি টাকা পয়সা খরচ করবে। হয়তো বিদেশি ছাত্রদের আগের মতো স্কলারশিপ হয়তো কিছু দিবে না, হয়তো কিছু কম দিবে। তো এটা মেনে নিতে হবে, এটা এখন কিছু করার নাই। পরিস্থিতি যেরকমই হোক না কেন, তোমার যদি আগ্রহ থাকে হায়ার স্টাডিজে বাইরে যাওয়ার, তাহলে অ্যাপ্লাই করতে হবে। এখন যারা গত বছর হায়ার স্টাডিজ এর জন্য অ্যাপ্লাই করতেছিল, তারা তো আর জানতো না যে 2020-তে এই ধরনের একটা সিচুয়েশন হয়ে যাবে। তো এটা কখনোই বলতে পারবা না যে তুমি স্কলারশিপ পাবা না ভবিষ্যতে, পাইতেও পারো। এটা আসলে তোমার অ্যাপ্লাই করার উপর নির্ভর করে। তো যারা এটা নিয়ে যেটা চিন্তা করতেছে, ভয় আছে, আমি বলবো এটাকে ওভার থিঙ্ক না করা। কারণ আসলে যারা রুমে বসে চিন্তা করতেছো ভবিষ্যতে স্কলারশিপ দিবে কি দিবে না, স্কলারশিপ তো তোমার হাতে না। যাদের দেওয়ার তারা দিবে কি দিবে না এটা তাদের ব্যাপার। তোমার কাজ হচ্ছে অ্যাপ্লাই করা। তুমি বাংলাদেশে বসে, ঢাকা রাজশাহীতে বসে তুমি তো আর ইউরোপিয়ান কমিশনকে ইনফ্লুয়েন্স করতে পারতেছো না, সেটা তোমার ধরাছোঁয়ার বাইরে। যেটা তোমার ধরাছোঁয়ার বাইরে ওটা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। কোন দেশ, সেটা নর্থ আমেরিকান কান্ট্রি হোক অথবা ইউরোপিয়ান কান্ট্রি হোক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদিকে জাপান হোক, কে আসলে কি করবে সামনের বছর এটা বলা মুশকিল। সবকিছু ঠিক হয়ে যেতে পারে, ভ্যাকসিন ট্যাকসিনও সামনের বছর চলে আসতে পারে, দেখা গেল কোনো সমস্যাই নেই। আবার দেখা গেল কিছুই ঠিক হচ্ছে না, আবার সেকেন্ড ওয়েভ আসছে, সবকিছু বন্ধ। তো এগুলি এগুলি বলা আসলে মুশকিল। তো আমি বলবো যে তোমরা যারা হায়ার স্টাডিজে যেতে চাচ্ছ, তারা ভয় পাওয়ার কারণ নেই। কারণ যেটা তোমার হাতে নাই ওটা নিয়ে আসলে এত ভয় পাওয়ার কিছু নাই। হোপ ফর দ্য বেস্ট, অ্যাপ্লাই করো, দেখা যাক কি হয়। ভাইয়া, আপনি হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ সম্পর্কে জেনেছিলেন কিভাবে, আর এই ধরনের যে স্কলারশিপ, এগুলো ব্যাপারে আপ টু ডেট থাকা যায় কিভাবে? আচ্ছা, তো
আমার জানার, আমি এক্স্যাক্টলি কোত্থেকে প্রথম জেনেছিলাম ইরাসমাস মাস্টার্স এর ব্যাপারে, এটা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কিন্তু আমার এটা মনে আছে আমি জানছিলাম মোটামুটি একটু আগে, 6 সেমিস্টারে থাকতেই অথবা 5th সেমিস্টারে থাকতেই আমি কোথাও একটা আহ, দেখছিলাম যে সেটা হচ্ছে এই ধরনের একটা স্কলারশিপ আছে যেটা দিয়ে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে মাস্টার্স করা যায়। তো এটা এটা আমি জানতে পারছিলাম শুধুমাত্র এই কারণে যে আমার একটা জানার আগ্রহ ছিল যে বিভিন্ন দেশে কি কি স্কলারশিপ আছে, কারণ আমার ফাইন্যান্সিয়াল অবস্থা এরকম ছিল না যে আমি নিজের টাকা দিয়ে করে ফেলতে পারবো। তো খুব স্বাভাবিকভাবেই আর 5টা 10টা ছাত্রের মতো আমাকেও একটা বৃত্তির ব্যবস্থা, একটা স্কলারশিপের ব্যবস্থা করতে হইতো পড়ার জন্য বাইরে। আমি ওই চিন্তা ভাবনা থেকেই খোঁজাখুঁজি শুরু করি যে আমেরিকা গেলে কিরকম। আমি ওই ব্যাপারটা পুরোটা বুঝিয়ে ফেললাম যে আমেরিকা কানাডাতে গেলে ব্যাপারটা কিরকম, অস্ট্রেলিয়াতে গেলে ব্যাপারটা কিরকম, ইউরোপে আসলে ব্যাপারটা কিরকম। ও যখন ওটা নিয়ে ঘাটাঘাটি করতে যাই তখন আমি ইরাসমাস সম্পর্কে জানতে পারছি। আর রুয়েটারও আগের সিরিজের কয়েকজন ইরাসমাস স্কলারশিপ নিয়ে পড়ালেখা করছেন। আমি 2017 সালে মাস্টার্স করতে আসি। 2016 যে সেশনটা, মানে 2016 সেপ্টেম্বর অক্টোবরে যেটা শুরু হয়, ওই সেশনে কিন্তু আমাদের রুয়েটের এক শিক্ষকই মাস্টার্স করতে গিয়েছিলেন, সেটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের বুলবুল স্যার। তো ওই মুহূর্তে কি হয়েছে, আমি আবার ছিলাম জার্মানিতে ওই ইন্টার্নশিপটা করার জন্য। তো আমি সরাসরি বুলবুল স্যারকে একদিন ফোন দিছিলাম, স্যারের সাথে ওই ক্যাম্পাস থেকেই ভালো পরিচয় ছিল। স্যারকে বললাম যে স্যার আপনি তো স্কলারশিপ আসলেন, আমি তো দেশে যাব ইন্টার্নশিপটা শেষ করে, আমার তো সামনে এটা অ্যাপ্লাই করার ইচ্ছা আছে, তো কেমনে কি করলেন স্যার একটু বলেন তো। তো স্যার আমারে 5-10 মিনিট একটা শর্টকাট একটা সামারি দিল যে খুব একটা ঝামেলার কিছু না, সোজাই অ্যাপ্লাই করো, দেখা যাক। তো আমি মানে একজন স্কলারশিপ রেসিপিয়েন্টের সাথে একেবারে সরাসরি কথাই তখনই বলি, যদিও আমি তারও বেশ আগে আমি স্কলারশিপের সম্পর্কে জানি এবং একটু আমার নোট করে রাখছিলাম যে এটা নিয়ে পরে আমি ঘাটাঘাটি করব যখন সময় হবে। আর তোমার আরেকটা প্রশ্ন ছিল যে এই ধরনের বিভিন্ন স্কলারশিপ আছে বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন সরকারের, এগুলি সম্পর্কে আপ টু ডেট কিভাবে হওয়া যায়। এটা আপ টু ডেট তো হওয়া পরে, আগে তো যা প্রথমে তো ইনফরমেশনটা জানতে হবে যে এরকম একটা স্কলারশিপ আছে। যেমন ধরো জাপান সরকার একটা স্কলারশিপ দেয়, মন বোকাকাশু এরকম কিছু একটা, আমি হয় দুঃখিত আমি নামটা সঠিক উচ্চারণ করতে পারলাম না, বাট এই যে একটা স্কলারশিপ আছে যে মন বোকা বা এরকম, এটা তুমি জানতে পারবা তখন যখন এই স্কলারশিপটা পেয়ে একজন ওইখানে গেছে এবং সে হয়তো এরকম অনলাইনে কোনো কথা বলছে অথবা কোনো ক্যাম্পাসে যে কোনো ক্যারিয়ার টপে কোনো সেমিনারে কথা বলছে, তখন যখন তুমি ওই সেমিনারে অংশগ্রহণ করবে তখন জানতে পারবা। তো প্রথম কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের সেমিনার, ওয়েবিনার, অনলাইন সেমিনার বা ফিজিক্যাল সেমিনার ক্যাম্পাসে হইলে হায়ার স্টাডিজ রিলেটেড ওখানে যাওয়া উচিত। গেলে দু একটা নতুন তথ্য জানা যায়, ওই ভাই কোন স্কলারশিপে পড়ছে, ওই আপু কোন দেশে পড়ছে, কিভাবে ম্যানেজ করলো, কেমনি কি, এই জিনিসগুলি যখন তুমি বিভিন্ন ওয়েবিনার সেমিনার অনলাইন ইয়াতে যাবা তখন প্রথমে ওই জিনিসটা সম্পর্কে শব্দটা শুনবা। যেমন ইরাসমাস কি, এটা তো অনেকে জানেই না। আমি তো কিছুদিন ধরে হাউকাউ করতেছি, হয়তো দু একজন শুনছে আমার হাউকাউ। তো এটা হয়েছে কি, এই বক বক করার কারণে দু একজন শুনতে পাইছে, শোনার কারণে একটু ঘাটাঘাটি করছে। যখন ঘাটাঘাটি করছে তখন সে তো নোট ডাউন করছে, আচ্ছা ইউরোপে যদি আমি যাইতে চাই এরকম একটা স্কলারশিপ আছে, তাহলে এটা আমি একটু নোট ডাউন করে রাখলাম, পরে দেখবো। তো জিনিসটা হচ্ছে এরকম, বিভিন্ন জায়গায় যে অপশন আছে অপশনগুলি তোমাকে আগে জানতে হবে। তখন তুমি একটা শর্ট লিস্ট বানাবা যে এখানে গেলে আমার এরকম অপশন, ওই দেশে গেলে এরকম অপশন, সরকার এই সরকার এই ভিত্তি দেয়, ওই সরকার ওইভাবে ভিত্তি দেয়, এই ভাই ওই সরকারের ভিত্তিতে পড়ছে, এই ভাই ওই দেশে গেছিল। এই যখন একটা লিস্ট করে ফেলবা তখন তুমি ওই স্কলারশিপ ওই বৃত্তির ওয়েবসাইট গুলি যখন ঢুকবা তখন তুমি আপডেটেড থাকতে পারবা। যখন তোমার মাথার মধ্যে অলরেডি আছে যে এরকম একটা স্কলারশিপ আছে, আচ্ছা দেখি তো ওই ওয়েবসাইটে কিরকম, তখন তুমি ওয়েবসাইটে যাবা, হয়তো ওদের ফেসবুক একটা অফিসিয়াল পেজ আছে বা দেখা গেল ওদের একটা অফিসিয়াল গ্রুপ আছে। সেক্ষেত্রে আমাদের তো আনঅফিসিয়াল গ্রুপ ইরাসমাস মুন্ডাস বাংলাদেশ, এখানে তুমি শব্দটা শুনলা, তুমি হয়তো এখন সার্চ দিবা, হুম, ফেসবুকের সার্চ বক্সে সার্চ দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবা, ঢুকবা, ঢুকে আগের পোস্টগুলি পড়বা, প্রিন্ট পোস্টটা পড়বা, আগের ফাইল সেকশনটা একটু ঘাটাঘাটি করবা, বিভিন্ন ভিডিও দেখবা। তো এইভাবে তুমি ওই সম্পর্কে ভালো করে জেনে গেলা। তো এরকম ভাবে করতে হবে। ফেসবুকে হায়ার স্টাডিজ রিলেটেড মনে হয় হাজার হাজার গ্রুপ আছে, ঠিক আছে।
আমাদের রুয়েটেরই একটা আছে, রুয়েট হায়ার স্টাডিজ সোসাইটি। এটা কি সবাই জানে কিনা আমি জানি না, যারা জানে তো ভালো, অলরেডি এক স্টেপ আগায় গেছে তারা। আর যারা জানে না, তোমরা জয়েন করতে পারো রুয়েট হায়ার স্টাডিজ সোসাইটি। এখানে বিভিন্ন দেশে পড়ালেখা করছে এবং করতেছে রুয়েটিয়ান সিনিয়ররা, তারা সমানে পোস্ট দিচ্ছে যে এখানে এই অপরচুনিটি আছে, ওই দেশে এই অপরচুনিটি আছে, ওই প্রফেসর এ নিতে চাচ্ছে, এখানে নিতে যাচ্ছে, এই প্রজেক্টে নিতে চাচ্ছে, প্রচুর অপশন আছে। তুমি ওখানে গেলেই অনেক তথ্য পাইতেই থাকবে। তো কি করতে হবে, এই ধরনের বিভিন্ন গ্রুপ, ফেসবুক পেজ লাইক দিয়ে নোটিফিকেশন অন করে রাখতে হবে, তাহলে আপডেটেড ইনফরমেশন তুমি সবসময় পাইতেই থাকবে। হ্যাঁ, এখন জানতে চাচ্ছিলাম যে পারফেক্ট এসওপি লেখার ফরম্যাটটা কি হইতে পারে, আর আমরা সেখানে কি কি দিক আসলে উল্লেখ করব। আচ্ছা, এসওপির ব্যাপারে আমি ওই যে সিজিপি এর কথা বলার সময় একটু বললাম, ওইটা রেস ধরে যদি আমি একটু টেনে আনি, সেটা হচ্ছে সিজি এসওপি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, এটা আরেকটা নাম হচ্ছে মোটিভেশন লেটার, আরেকটা নাম হচ্ছে যাই হোক, এটার একগাদা নাম আছে, মোটিভেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস, পার্সোনাল লেটার, কাভার লেটার, একাধিক নাম, কিন্তু জিনিস একটাই। জিনিসটা কি, এটার কোনো ফরম্যাট নাই, ঠিক আছে? এটা এটা কোনো অ্যাপ্লিকেশন না যে আমরা ছোটবেলায় স্কুলে শিখছি, জনাব বিনীত নিবেদন এই যে আমি অমুক, আমি কালকে অসুস্থ ছিলাম, স্কুলে আসতে পারি নাই, এ কারণে আমার ছুটি মঞ্জুর করা হোক। এরকম কোনো ধরাবাঁধা নিয়ম, স্ট্রাকচার, ফ্রেমওয়ার্ক নাই। তুমি ইন্টারনেটে ঘাটাঘাটি করলে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মোটিভেশন লেটার পাবা। তারপর রাজশাহীতে একটা আমেরিকান সেন্টার আছে, আমেরিকান কর্নার। আমেরিকান কর্নার এটা রাজশাহী আইবির উল্টা দিকে আগে ছিল, এখন কি জায়গা পরিবর্তন করছে কি আমি জানি না। ওইখানে জিআরই, তারপর টোফেল রিলেটেড অনেক বই আছে, প্লাস মানুষের মোটিভেশন লেটার নিয়েও একটা বই আছে। মানে হার্ভার্ড ইউনিভার্সিটি সহ আমেরিকার আইভি লিগ ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন পাইছে, দেখা গেছে খুব সুন্দর মোটিভেশন লেটার লেখছে, তাদের মোটিভেশন লেটার গুলি কালেক্ট করে 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 একটা বই বানাইছে। আমি, আমার এক দুজন বন্ধু বান্ধব ছিল, ফাইনাল ইয়ারে থাকতাম, আমরা মাঝে মাঝে আমেরিকান কর্নারে যাইতাম, বই পড়া ফ্রি, খালি মেম্বার হইতে হয়। মেম্বার হয়ে আমরা যাই, আমি কি করতাম, একটু মোটিভেশন লেটার গুলো উল্টাই দিতাম। তো আমি দেখছি কি এক একজনের মোটিভেশন লেটার এক এক রকম, এটার কোনো স্ট্রাকচার নেই, জিনিসটা ফ্লুইড, ঠিক আছে, পানির মতো তরল। এটা এটা তুমি যেই পাত্রে রাখবো ওই পাত্রের আকার ধারণ করবে। এটার মধ্যে থাকতে হবে কি, এটা তোমার বুঝতে হবে, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে তুমি কে, এটা থাকতে হবে, যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, মানে ওই লেটারটা তোমাকে চিন্তা করতে হবে অ্যাডমিশন কমিটির পয়েন্ট অফ ভিউ থেকে, যে সে জীবনে তোমাকে দেখা নাই, চেহারা চিনে না, তোমার জানে না, এই লেটারটাই হচ্ছে তোমার পরিচয়, ঠিক আছে? এই লেটারটা ধরো, মনে করো এটাই লেটার, এই লেটারটা পড়ে সে তোমার সম্পর্কে জানবে, বুঝবে এবং সিদ্ধান্ত নেবে তোমাকে অ্যাডমিশন দিবে কি দিবে না। অ্যাডমিশন দেওয়ার পরে তোমাকে স্কলারশিপ দিবে কি দিবে না, সবকিছুই লেটারের মধ্যে তোমাকে তুলে ধরতে হবে, যে তুমি কে, তুমি কেন এই কোর্সে অ্যাপ্লাই করতেছো, তোমাকে কেন স্কলারশিপ দিতে হবে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা চাও, তোমার অতীত এমন কি ঘটনা ঘটছে যে তুমি এখন এক্স কান্ট্রিতে এসে ওয়াই কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছ, সমস্যা কি তোমার, তোমার তোমার জীবনে কি হয়েছে এরকম, তুমি কেন এত মোটিভেটেড। এই জিনিসগুলি নিজের মতো করে তুলে ধরতে হবে। এটা করার জন্য দুইটা জিনিস প্রয়োজন। প্রথম, নিজেকে জানতে হবে আমি কে, আমার মোটিভেশন কি, আমার ভবিষ্যতে কি করার ইচ্ছা। এবং দুই, প্রচুর মোটিভেশন লেটার পড়তে হবে, অন্যান্য মানুষ কিরকম লেখছে, তারা কিভাবে নিজেদেরকে তুলে ধরছে, আমার জীবনে যা যা ঘটনা ঘটছে, আমার যে মোটিভেশন, আমার এডুকেশন, আমার পারপাস, এম ইন লাইফ, এটাকে আমি কিভাবে তুলে ধরতে পারি। তো এটা অনেকটা যে যারা বই লেখে, লেখালেখি করে রুয়েটে, তারা এটার সাথে একমত হবে। সেটা হচ্ছে যারা লেখার আগে তোমাকে আগে অনেক লেখা পড়তে হবে, নাহলে তুমি লেখক হইতে পারবে না। তো মোটিভেশন লেটার বা এসওপিও কিন্তু তুমি এক ধরনের লেখক হিসাবে লিখতেছো। তো তুমি যতক্ষণ পর্যন্ত 20, 25, 30, 50টা মোটিভেশন লেটার না পড়বা, ততক্ষণ তুমি বুঝবা না যে আসলে মোটিভেশন লেটারটা কি। সবচেয়ে বেস্ট হচ্ছে, যেটা আমি সবচেয়ে বেস্ট অ্যাডভাইস দিতে পারি, খুঁজে খুঁজে বিভিন্ন মোটিভেশন লেটার বের করে এটা পড়বা, বসে বসে পড়ে ওটাকে ডিসাইফার করতে হবে। আচ্ছা, লোকটা এরকম, সে এইভাবে জিনিসটাকে উপস্থাপন করছে,
আহ, সে তার জীবনের এই কাহিনীটা তুলে ধরছে এবং ওই কাহিনী কিভাবে তার ভবিষ্যতের যে এইম ইন লাইফ কিভাবে ওটাকে ইম্প্যাক্ট ফেলছে ওটার সাথে একটা কানেকশন করে দিছে এবং এই কারণে সে এই মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমার জীবনে এরকম ঘটনা, আমি এরকম মাস্টার্স করতে চাই, আমি আসলে এইভাবে লিখতে পারি জিনিসটা। এখান থেকে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। তো মোটিভেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস লেটার লেখার সবচেয়ে বেস্ট অ্যাডভাইস হচ্ছে প্রচুর এরকম লেটার আগে পড়তে হবে। 50টা পড়ে ফেলো, তুমি এমনি বুঝতে পারবা যে কিরকম ভাবে তোমার লিখতে হবে। আমাদের বুলবুল আহমেদ স্যার কমেন্ট করেছেন, হিউজ অপরচুনিটি আফটার এমএসসি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ভাই এবার আমরা তাহলে কমেন্ট সেকশন থেকে কিছু কমেন্ট। হ্যাঁ অবশ্যই। তো বুলবুল স্যারকে ধন্যবাদ। আমি ওই স্যারের কথাই হয়তো বলতেছিলাম। স্যার শুনতেছেন? তাহলে স্যার এখন অস্ট্রেলিয়াতে পিএইচডি করতেছেন। স্যারকে আদাব। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা কমেন্টে চলে যাই কারো যদি কিছু কমেন্ট। কৌশিক ব্যানার্জি হচ্ছে অন্যান্য স্কলারশিপের সাথে ইরাসমাস মন্ডল স্কলারশিপের পার্থক্যগুলো কোথায়? আর আরেকটা কোশ্চেন হচ্ছে এই স্কলারশিপের অ্যাপ্লাইড ক্ষেত্রে আসলে কমন মিস্টেক গুলো কি কি, মানে কমন ভুলগুলো আসলে আমরা কোথায় করি? প্রথম, আচ্ছা দুইটা প্রশ্ন। প্রথম হচ্ছে পার্থক্য অন্যান্য স্কলারশিপের সাথে প্লাস কমন মিস্টেক। পার্থক্য হচ্ছে এটা খুবই লিবারেল একটা স্কলারশিপ। এটা আমি আসলে বলাটা ঠিক হবে কিনা জানি না, আচ্ছা যাই হোক বলেই ফেলি, এখন তো বিদেশি আছি, সমস্যা নেই। বাংলাদেশ সরকার কিন্তু একটা বৃত্তি দেয়, প্রাইম মিনিস্টার স্কলারশিপ, বিদেশে পড়তে যাওয়ার জন্য। এটার কিন্তু অনেক নিয়ম কানুন আছে। তোমাকে পড়ার পরে দেশে ফেরত আসতে হবে, তোমাকে এইখানে সাইন করতে হবে, ওখানে সাইন করতে হবে, নানা দৌড়াদৌড়ি। এই স্কলারশিপের প্রথম পার্থক্য হচ্ছে এটার মধ্যে কোনো দৌড়াদৌড়ি নেই। তোমাকে কখনো দেশে ফেরত যাওয়ার জন্য এখানে বলা হবে না, কোথাও সাইনও নেওয়া হবে না। তুমি পাবা, পড়বা, পড়া শেষ করে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তুমি অন্য দেশে পিএইচডি করতে পারো, ওই দেশে পিএইচডি করতে পারো, দেশে চলে গেলে চলে যাও, না গেলে না যাও। এখানে কোনো ধরাবাধা নিয়ম নাই, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এমনকি জার্মান সরকারের যে বৃত্তি ডাচ স্কলারশিপ, এখানেও একটা নিয়ম আছে যে পাস করার পরে তোমাকে দেশে ব্যাক করতে হবে, এরপর হয়তো আবার অপরচুনিটি নিয়ে তুমি আবার আসতে পারবা। এরাসমুসে দেশে চলে যাওয়ার কোনো নিয়ম নাই, এটা সবচেয়ে বেস্ট। আর আরেকটা পার্থক্য হচ্ছে এটা খুবই লিবারেল একটা স্কলারশিপ। যেমন সুইডেনের একটা স্কলারশিপ আছে এসআই স্কলারশিপ, সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, এটা হচ্ছে ওখানকার সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ। জার্মানির ডাড, সুইডেনের হচ্ছে এসআই। এসআই স্কলারশিপের প্রতি মাসে ওদের হচ্ছে কারেন্সি ক্রোনা, তো ইউরোতে কনভার্ট করলে প্রতি মাসে 1000 ইউরো দিবে। এরাসমুসে তোমাকে প্রতি মাসে 1000 ইউরো দিবে। পার্থক্যটা কোথায়? ওখানে কোনো অ্যাকোমোডেশন প্লাস ট্রাভেল কস্ট দিবে না, আর এখানে তোমাকে অ্যাকোমোডেশন কস্ট আর ট্রাভেল কস্ট বাবদ বছরে, মানে 2 বছর করছিলে দুইবার একটা বেশ বড় একটা অ্যামাউন্ট দিবে। প্রথমবার যখন তুমি ইউরোপে আসবা, তুমি যদি এত কিলোমিটারের বেশি ট্রাভেল করে আসো, একটা নিয়ম আছে, তাহলে তোমাকে আরো 1000 ইউরো দিবে প্রথম মান্থের মধ্যেই। যে তুমি যেহেতু এত দূর থেকে আসছো, তোমার তো সেটেল হতে একটু সময় লাগবে, টাকা পয়সা লাগবে, ল্যাপটপ কিনতে চাও, এই কিনতে চাও, জামা কাপড় কিছু কিনতে চাও হয়তো। তো এটা শুরুতে একটা ভালো অ্যামাউন্ট পাবা তুমি। এটা আমি মনে করি সবচেয়ে বেস্ট, সবচেয়ে লিবারেল স্কলারশিপ। কোনো এটাকে ইংলিশে বলে নো স্ট্রিংস অ্যাটাচড। কিছু তোমার আটকানো নাই যে হ্যাঁ তোমাকে টাকা দিলাম তুমি কিন্তু পড়ার পরে দেশে চলে যাবা, অথবা তোমার টাকা দিলাম তুমি কিন্তু ইউরোপিয়ান কমিশন আইসা হাজিরা দিয়ে যাবা, ঠিক আছে? এরকম কোনো নিয়ম কিছুই নাই। তোমার টাকা দিবে, তুমি টাকা নিবা। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্থক্য, সবচেয়ে বড় পার্থক্য। কোনো ধরাবাধা নিয়ম নাই, টাকার অ্যামাউন্ট প্রচুর, এবং এই টাকা দিয়ে খুব ইজিলি ইউরোপে মাস্টার্স তুমি করতে পারবা। প্রথম ছিল পার্থক্য, এরপর ছিল কমন মিস্টেকস। কমন মিস্টেকস হচ্ছে একেবারেই কমন, ঠিক আছে? এমনও লোক দেখছি যে মোটিভেশন লেটার একটা লেখে, এবং ওই মোটিভেশন লেটার দিয়ে 10খানা মাস্টার্স প্রোগ্রামে যখন অ্যাপ্লাই করে, তখন 9খানা মাস্টার্স প্রোগ্রামে মাস্টার্সের নামটা চেঞ্জ করতে ভুলে যায়, ঠিক আছে? ওই আগের মাস্টার্স প্রোগ্রামের নামই তারা আবার বাকি 9টার মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছে। কমন মিস্টেক। সিভির মধ্যে 1000টা কমন মিস্টেক থাকে, নামে বানান ভুল থাকে, এইটা বানান টাইপও বলে এগুলিকে, ঠিক আছে? গ্রামারলি কিংবা জিঞ্জার সফটওয়্যার ব্যবহার করলে এই টাইপোগুলি অ্যাভয়েড করা যায়। প্রচুর টাইপও থাকে, মানে আমি তো হাই লেভেলে গেলামই না, আমি একেবারে লো লেভেল মিস্টেক। সিবির মধ্যে বানান ভুল, মোটিভেশন লেটারের মধ্যে
মাস্টার্স এর যে নাম ওইটা ভুল, প্রফেসর রে মেইল করছে, একটা সে ফরম্যাট বানাইছিল যে ডিআর প্রফেসর এক্স, তো সে হয়তো কোনো প্রফেসরকে মেইল করছে, প্রফেসরের নাম বসাইতে ভুলে গেছে, সে লিখেই দিছে ডিআর প্রফেসর এক্স করে ইমেল পাঠিয়ে দিছে। তো কমন মিস্টেক গুলো আসলে খুবই কমন এবং খুবই খুবই সহজ সরল মিস্টেক্স। তোমাকে যেটা করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তোমাকে যে ডকুমেন্টস গুলি চাইছে ওই ডকুমেন্টস গুলি অবশ্যই জমা দিতে হবে, না হলে তুমি প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবে, কারণ প্রথম রাউন্ডে কেউ কখনো এসওপি সিভি এগুলি দেখে না। প্রথম রাউন্ড হবে তোমার কাছে 10টা ডকুমেন্ট চাইছে, তুমি 10টা ডকুমেন্টস দিছো কিনা, ইয়েস ওকে, না প্রথমেই বাদ। দেখা গেল তোমার ডিপার্টমেন্টের ফার্স্ট বয় আর তুমি ধরো তোমার ডিপার্টমেন্টের ফার্স্ট বয় 3.95 সিজিপিএ, তোমার 3.2, দুজনে একই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করছো, যেই 10টা ডকুমেন্টস আপলোড করতে বলছে তুমি 10টা করছো, ওই 9টা করছে, ভুল করে একটা আপলোড করে নাই। কি করে নাই? ধরো রেকমেন্ডেশন লেটার 3টা প্রফেসর থেকে নিতে বলছে, তুমি 2টা আপলোড করছো, আরেকটা আপলোড করতে ভুলে গেছো, তুমি প্রথমেই বাদ, কারণ তোমার কাছ থেকে যে ডকুমেন্টস চাইছে তুমি দাও নাই। এটা একটা কমন মিস্টেক্স। দেখা গেল ওই ছেলেকে যদি ইভালুয়েট করা হইতো তাহলে সে হয়তো অ্যাডমিশন প্লাস স্কলারশিপ পেয়ে যেত, কিন্তু একটা ডকুমেন্ট আপলোড করতে ভুলে গেছে, সিভিতে বানান একটা ভুল করছে, মোটিভেশন লেটারে নামটাই ভুল করছে মাস্টার্স প্রোগ্রামের। এই ধরনের মিস্টেক্স আমি প্রচুর দেখি। ইমেলে ঠিক মতো লিখতে পারে না, বানান ভুল, এগুলি হচ্ছে কমন মিস্টেক্স। মানে কমন মিস্টেক্স আমি যদি বলা শুরু করি লোকজন হাসবে যে এগুলি কি মানুষ আদৌ করে, কিন্তু যখন যখন তোমরা দেখবা, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যারা নতুন অ্যাপ্লাই করতেছে, যারা যখন হয়তো মোটিভেশন লেটার দেখার জন্য বলে, সিভি দেখার জন্য বলে, এটা 2 সেকেন্ডও লাগে না, দেখলে আরে এটা তো বানান ভুল, এটা একটা কথা হইলো। ক্যারিয়ার বানান ভুল অনেকে লেখে সিভির মধ্যে, সাইকেলের ক্যারিয়ারের বানান লিখে রাখছে, ক্যারিয়ারের ক্যারিয়ার বানান না লিখে। তো এটা খুব স্বাভাবিক না, তুমি একজনকে সিভি পাঠাইছো, ওখানে ক্যারিয়ার বানান ভুল লিখে রাখছো, তুমি আবার কিসের ক্যারিয়ার করতেছো? ঠিক আছে, সাইকেলের ক্যারিয়ারে বসেই তুমি চলে যাও। তো এগুলি এগুলি হচ্ছে কমন মিস্টেক্স। বানান ভুল করবো না, স্টেপ যতগুলি স্টেপ আছে সবগুলি কমপ্লিট করতে হবে। এরপর মানুষ সবগুলি হয়ে যাওয়ার পরে তোমার ইভালুয়েট করবে, আচ্ছা মোটিভেশন লেটারটা পড়ে দেখি, হ্যাঁ ভালোই আছে। তখন যখন দেখবে ভালো, তখন অন্যান্য মোটিভেশন লেটার অন্যান্য স্টুডেন্টের সাথে কম্পেয়ার করবে, তখন তুমি একটা কম্পিটিশন আসলা। প্রথমে যদি বাদ করে যাও সাইকেলের ক্যারিয়ার বানান ভুল এই বকচক করে, তাহলে তো মুশকিল। এইসব কমন মিস্টেক্স এগুলি মানে খুবই কমন, বানান ভুল এইসব আর কি। আচ্ছা, শাহ ফারহান ফুয়াদ ভাই কমেন্ট করেছে যে ভাই ইরাসমাসে এমএসসি করার পর ইউরোপে কোনো জব করা যায় বা পাওয়া যায় কিনা? হ্যাঁ, ইউরোপে জব পাওয়া যায়, করাও যায়, এটা তোমার যোগ্যতার উপর নির্ভর করে। আচ্ছা, এইখানে একটা সুযোগ পাইছি আমার মাস্টার্স এর অভিজ্ঞতাটা বলার। যোগ্যতার উপরে নির্ভর করে। আমি পাশ করার আগে, আমি পাশ করছি গত বছরের সেপ্টেম্বরে, আমি গত বছরের জুলাই মাসে, এটাই তো জুলাই মাস, 1 বছর আগে আমি যে কারেন্ট জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, জুলাই অ্যাপ্লাই করছি, অগাস্টে আমার রিক্রুটমেন্ট টেস্ট হয়েছে, মানে আমাকে একটা এক্সেলে একটা কাজ পাঠিয়ে দিছে, একটা এক্সেল একটা ওয়ার্ডের, এক্সেলে কিছু অ্যানালাইসিস করলে ওয়ার্ড একটা রিপোর্ট লিখতে হবে রিনিউয়েবল এনার্জি রিলেটেড। আমি ওটা গেঞ্জি এখন পড়ে আছি অর্গানাইজেশনের, গুগলে সার্চ করলে দেখতে পারবা। তো ওই প্রথমে রিক্রুটমেন্ট হবে, পরে ভাইবা পরীক্ষা হইলো। এই যে তোমাকে বললাম যে জব পাওয়া যাবে কি যাবে না, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। কেন? কারণ আমার এই জায়গায় আমি আর আমার এক ক্লাসমেট, আমার এক স্প্যানিশ ক্লাসমেট আছে, ও আর আমি দুইজনে অ্যাপ্লাই করছি। ওই রিক্রুটমেন্ট প্রসেসে ওয়ার্ল্ড ওয়াইড আমি ছিলাম নাম্বার 1। আমার স্প্যানিশ ফ্রেন্ড যেটা ছিল ক্লাসমেট, ও ছিল খুব সম্ভবত 3 অথবা 4 নম্বরে। তো এটা বলার উদ্দেশ্য এই না যে আমি একটু ভাব নিলাম, হয়তো ভাব নিয়ে নিলাম। এটার উদ্দেশ্য এই যে আমরা একই মাস্টার্স প্রোগ্রাম করছি, এবং মাস্টার্স আমি মনে করি ও আমার চাগায় ছিল। আমি মনে করি ও স্পেনে পড়ালেখা করছে, ইউরোপ ঘোরা, ও ফ্লুয়েন্টলি মাদার টাং স্প্যানিশ, ইংলিশ পারে, ফ্রেঞ্চও পারে, আজকাল আবার জার্মানও শিখতেছে এখানে, মানে একটা হাই লেভেল অবস্থা। তো এই যে মাস্টার্সে আমি হচ্ছে পিছাই ছিলাম, এবং আমি জানি যে আমি এক্সেলের কাজ পারি না, ওয়ার্ডের কাজ পারি না, এই যেগুলি শিখলাম, রিনিউয়েবল এনার্জি, এনার্জি স্ট্যাটিস্টিক্স, এনার্জি ব্যালেন্স, তারপর স্যানকি ডায়াগ্রাম, কিভাবে এনার্জি ফ্লো, এগুলি রিলেটেড আমি পড়ালেখা করছি। তখন এই জিনিসগুলি আমি আয়ত্ত করলাম, করার কারণে যেটা হয়েছে, রিক্রুটমেন্টে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করে নাই।
ওখানে দেখে নাই হ্যাঁ তুমি এশিয়া থেকে আসছো, তুমি ইউরোপ থেকে আসছো, না। ওরা একেবারে ফেয়ার রিক্রুটমেন্ট। এক্সাম হবে, তুমি টিকবা, তুমি ফার্স্ট হবা, তোমাকে অ্যাপ্রোচ করবে। তো এই যে প্রশ্নটা ছিল পাস করার পরে আমি জব পাবো কি পাবো না, এটা সম্পূর্ণ তোমার নিজের স্কিলস এর উপরে। তোমার এতটা স্কিলস ডেভেলপ করতে হবে, নিজেকে এতটা ডাইনামিক বানাতে হবে, নিজের ইন্টারভিউ স্কিলস এতটা ডেভেলপ করতে হবে যে তোমাকে যখন রিক্রুটার টেস্ট দিবে, এক্সেল টেস্ট অথবা অ্যাপটিটিউড টেস্ট, এই যে জিআর এর মতো টুকটাক অনেকগুলি টেস্ট আছে, অনলাইনে ক্যালকুলেশন করে 10 মিনিটের মধ্যে জমা দিতে হয়, তো এগুলিতে তোমাকে ভালো করতে হবে। এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই, রেসে কোনো ডিসক্রিমিনেশন নাই, রিলিজিয়ানে নাই, জেন্ডারে নাই। তোমার যদি যোগ্যতা থাকে তুমি চাকরি পাবা, তোমার যোগ্যতা থাকলে তুমি পিএইচডি পাবা। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রচুর অপরচুনিটি আছে, প্রোভাইডেড দ্যাট তোমার অপরচুনিটিটা নেওয়ার মতো সামর্থ্য আছে। তোমার যদি সামর্থ্য থাকে তুমি অপরচুনিটি নিয়ে নিবা, তুমি যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি নিতে পারবা না। মোমান আব্দুল্লাহ লিখেছে, ভাই যদি এমন হয় যে একজন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়ে গেছেন, তিনি চাচ্ছেন যে তার স্পাউসকে নিয়ে যাবেন, তাহলে কি সেটা সম্ভব? যদি তার খরচ বা স্পাউস নিজেই চালাতে পারবেন এরকম ডকুমেন্ট দেখান। আবু সালেহ আচ্ছা, এটা এটা একটা মানে পরবর্তী স্টেপের প্রসেস, হয়তো বা পেয়ে গেছে, হয়তো চিন্তা ভাবনা করতেছে স্পাউসকে নেওয়ার। এটা স্কলারশিপ এমনটা এরকম যে নিজে খুব আরাম করে থেকে ঘোরাঘুরি করে খেয়ে পরে চালানো যায়, কিন্তু স্পাউস নিয়ে গেলে এক্সট্রা দেখাইতে হয়। অবশ্যই নিয়ে গেছে। আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের অমিত স্যার যখন মাস্টার্স করতে ইউকে তে গেছিলেন, উনি প্রথমে গেছিলেন, এরপর ওনার ওয়াইফকে নিয়ে গেছেন। তারপর আমার ক্লাসমেট একটা ছিল কাজাকস্তানের একটা ছেলে, ও একেবারে সরাসরি ওর ওয়াইফ আর একদম ছোট বাচ্চা ও নিয়ে প্রথম সেমিস্টারে আসছিল। তো এটা সম্ভব। এটার কিন্তু আমি এটার বেস্ট এক্সাম্পল না, তো আমি এত ডিটেলস এটা বলতে পারবো না, বাট নেওয়া অবশ্যই যায়, কিন্তু সেক্ষেত্রে তোমার ঝামেলাটা বেশি হবে, কারণ তুমি খুব ইজিলি ভিসা পেয়ে যাবে। তোমার স্পাউসকে পার্টনারকে নিতে হইলে তোমার ওই রকম ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে, মানে কিছু প্রসিজার আছে আর কি ভিসা নিতে হইলে। আর তোমার অ্যাকোমোডেশনও তো এত সোজা পেয়ে যাবে না তাহলে, কারণ আমি তো অ্যাকোমোডেশন সোজা পেয়ে গেছি, কারণ আমি আর আমার ক্লাসমেট একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে ছিলাম। তুমি তোমার হাজবেন্ড অথবা ওয়াইফকে নিয়ে যদি থাকো, সেক্ষেত্রে হয়তো প্রাইভেসির জন্য পুরো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে হইতে পারে, সেক্ষেত্রে তোমার খরচও বেশি হবে, অ্যাপার্টমেন্ট পাইতেও হয়তো সমস্যা হইতে পারে। তুমি যদি দেশের থেকে অ্যাপার্টমেন্ট নিতে চাও হয়তো নাও পাইতে পারো। তো নেওয়া সম্ভব, বাট একটু জটিলতা বেশি হয়ে যায়, প্রসেসটা একটু কমপ্লেক্স হয়ে যায়, বাট অবশ্যই সম্ভব। তোমার যদি আদৌ মানে তোমার যদি হয়ে থাকে, যে প্রশ্ন করছে বা সে তো চিন্তা ভাবনা করতেছে, নেওয়া যায়, বাট এটা মাথায় রাখতে হবে যে প্রসেসটা একটু কমপ্লেক্স হয়ে যায়। বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে দেশগুলো, তো এদের স্টুডেন্টদের জন্য আলাদা কোনো প্রেফারেন্স আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ এরাসমাসের এরা ডাইভার্সিটিতে খুবই বেশি বিশ্বাস করে। ক্লাসরুমকে তারা ইন্টেনশনালি প্রচুর ডাইভার্স করে রাখবে। প্রচুর ছেলে, প্রচুর মেয়ে, বিভিন্ন কন্টিনেন্ট, বিভিন্ন কান্ট্রি, সাদা কালো খয়েরি, মানে ক্লাসরুম একটা মাল্টিলিঙ্গুয়াল এরা ইন্টেনশনালি তৈরি করতে চায়। তো এটার কারণে তোমার সাউথ এশিয়ান একটা উইন্ডো আছে, অর্থাৎ আমরা যখন একটা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করি, আমাদের কম্পিটিশন কিন্তু ইউএস, অস্ট্রেলিয়া, জাপান কিংবা আফ্রিকার কেনিয়া না। আমাদের কম্পিটিশন হচ্ছে উপর থেকে যদি যাই, ভুটান, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, মালয়েশিয়া সাউথ ইস্ট এশিয়া, মায়ানমার থেকে ওইদিকে। তো আমাদের সাউথ এশিয়া উইন্ডোতে আমাদের কম্পিটিশন হবে। তো যখন তুমি কোনো মাস্টার্স প্রোগ্রাম অ্যাপ্লাই করবা, তখন তারা দেখবে যে তারা যেন সব জিওগ্রাফিক উইন্ডো গুলি থেকে অন্তত একজন করে ছাত্র নেয়। সেক্ষেত্রে আমি যেমন স্কলারশিপটা পাইছি, যেমন আমি 100% মনে করি যে এই জিওগ্রাফিক উইন্ডোটা না থাকলে আমি স্কলারশিপটা পাইতাম না। এটা 100% মনে করার কিছু নাই, এটাই ফ্যাক্ট, এটা আমি পরে খুঁজে বের করছি আর কি। আমাদের এক ক্লাসমেট ছিল 3 জন ইউএসএ তে, মানে ইউএস সিটিজেন, তার ইউএসএ তে ব্যাচেলার করে এখানে মাস্টার্স করতে আসছে। এই 3 জনের মধ্যে একজনের স্কলারশিপ ছিল না, কারণ ওই জিওগ্রাফিক উইন্ডো থেকে 2 জনকে স্কলারশিপ দেওয়া হয়েছিল।
তো 2 জন পাইছে, 3 নাম্বার পাই নাই, বাট ওর এনাফ টাকা আছে, ও নিজের খরচে পড়তে আসছে, ইউরোপে ঘুরছে টুরছে পড়ছে। কিন্তু আমি ওর সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করে, ও হচ্ছে আমেরিকার যে আইভি লিগ ইউনিভার্সিটি একটা আছে, পেন স্টেট ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি, তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করা। ও মাই গড, মানে ওর সাথে আমি যখন প্রজেক্টে কাজ করছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি বাচ্চা পোলাপান, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। ধরো প্রফেসর একটা কাজ দিল ম্যাট ল্যাবে, অথবা ধরো ম্যাট ল্যাবে গুলি মারো, একটা কিছু একটা এক্সেলে অ্যানালাইসিস করে দিতে হবে, একটা গ্রাফ বানায় দিতে হবে, একটা কিছু অ্যানালাইসিস করে। ল্যাপটপ আমি খুইলে এক্সেল অন করতে করতে দেখি ওর কাজ শেষ। ঠিক আছে, মানে নিজেকে খুবই মনে হবে যেন অশিক্ষিত, মূর্খ, বর্বর। ঠিক আছে, মাঝে মাঝে আমার এরকম মনে হইতো। ওইখান থেকে আসলে আমি বুঝতে পারছি যে আমাদের আসলে অনেক কিছু শিখার বাকি আছে, যারা আমরা সাউথ এশিয়া থেকে আসি। আমরা এক্সেলে কাজ পারি না, ওয়ার্ডে ওয়ার্ডে আমি 1 মিনিটে কয়টা শব্দ লিখতে পারি, আর ও মনে হয় আমার 3 গুণ লেখে। মানে ও যখন টাইপ করতেছে মনে হচ্ছে কেউ গুলি চালাচ্ছে, মেশিন গান, শেষ। অথচ আমি মানে চিন্তা করতেছি কি লিখবো, ততক্ষণ আর লেখা শেষ। এই যে আমি একটা সুযোগ পাইলাম, এই সুযোগটা অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়ন দেয় এরাসমাস স্কলারশিপের মাধ্যমে। জিওগ্রাফিক্যাল উইন্ডো, সাউথ এশিয়া, চায়নার জন্য আলাদা একটা জিওগ্রাফিক্যাল উইন্ডো, পরে সাউথ ইস্ট এশিয়া, তারপর মেনা রিজিয়ন, মিডল ইস্টার্ন এন্ড নর্থ আফ্রিকা, মানে আরবিক স্পিকিং রিজিয়ন একটা দেয়। ইউরোপের জন্য আলাদা আছে, লাতিন আমেরিকার জন্য আলাদা আছে, নর্থ আমেরিকার জন্য আলাদা আছে, ওশেনিয়ার জন্য আলাদা আছে। সব জিওগ্রাফিক উইন্ডো থেকে যখন অ্যাপ্লাই করে তখন তারা ক্লাসে চেষ্টা করে যে সব জিওগ্রাফিক উইন্ডো থেকে স্টুডেন্ট নেওয়ার জন্য। তো এটা খুবই ভালো একটা জিনিস যেটা করে স্কলারশিপে, এবং বাংলাদেশিদের জন্য এবং অনেক সুযোগ। এবং বাংলাদেশ 2020 সালের যে রেজাল্ট, এই স্কলারশিপের 107 জন স্কলারশিপ পাইছে, যেখানে ভারত পাইছে 136 জন। অথচ জনসংখ্যা আমাদের কত, 130 কোটি, আর আমরা কত, 18 কোটি। আর পাকিস্তান পাইছে ভারতের চেয়ে একটু কম, 131টা, অথচ ওদের জনসংখ্যা কিন্তু প্রায় কত, 20 কোটি, আমরা ধরলাম 16, 17, 18 কোটি। তো প্রচুর স্টুডেন্টরা সাউথ এশিয়া থেকে অ্যাপ্লাই করে, এবং বাংলাদেশের খুব ভালো সংখ্যা প্রতিবারই পায়। আমাদের সময় 89 পাইছিল, এর পরের বার একটু ডাউন হয়ে গেছিল, মনে 67, এরপর মনে 75, এরপর জাম্প করে এবার সেঞ্চুরি 107টা। তো বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে তাদের জন্য খুব ভালো অপরচুনিটি আছে, কারণ তাদের কম্পিটিশনটা সাউথ এশিয়ান রিজনে হয়। তো ওই যে আমি উদাহরণটা আমার দিলাম আমার ক্লাসমেটের, এটা এই কারণে উদাহরণ দিলাম কারণ ওর সাথে আমার সরাসরি কম্পিটিশন হলে তো কোনো সুযোগই নাই। ঠিক আছে, ও তো আমার মারাত্মক হাই লেভেল। তো এই কারণে বাংলাদেশিরা অ্যাপ্লাই করলে সুযোগ হয়েছে, কারণ সাউথ এশিয়াতে যখন কম্পিটিশন করে আমরা মোটামুটি এরকম। হয়তো আমি বলবো যে ভারতের কিছু ইউনিভার্সিটির পোলাপান হয়তো আমাদের চেয়ে কিছুটা আগায় রয়েছে। যেমন আমার ক্লাসমেট একটা সাউথ ইন্ডিয়ান ছিল, ও মারাত্মক ট্যালেন্টের একটা ছেলে। তো ওর সাথে তো খুব স্বাভাবিকভাবে আমি পারি নাই, ও স্কলারশিপ র্যাঙ্কিং আমার আগে ছিল, কিন্তু আমি তোর পরে ছিলাম। তো এটা সুযোগ আছে বাংলাদেশিদের জন্য, শুধু মানে বাংলাদেশি হওয়ার কারণে না, সাউথ এশিয়ান হওয়ার কারণে সাউথ এশিয়া থেকে যাওয়ার একটা ভালো সুযোগ আছে। হ্যাঁ, আমাদের শোয়ের প্রায় শেষ দিকে চলে এসেছি। তো এখনো আমরা যারা আন্ডার গ্রাজুয়েট আছি, যারা হায়ার স্টাডির জন্য ইন্টারেস্টেড, তো তাদের সবার জন্য যদি একটা কমন গাইডলাইন দিতেন। তাহলে আমি ধরে নিচ্ছি যে যারা এই লাইভ অনুষ্ঠানটা ক্যারিয়ার টক দেখতেছে তারা মোটামুটি একটা শিওর যে হায়ার স্টাডিজে যাবে, অথবা তারা আসলে অপশন খুঁজতেছে। তারা ওই অপশন খোঁজার মাঝখানে একটা একটা অপশন হিসাবে আমাদের আজকে কথাবার্তা শুনতেছে। তো তুমি যেই ক্যাটাগরিতে পড়ো না কেন, তোমার জন্য কমন অ্যাডভাইস যেটা হচ্ছে যে তোমার গোল, তোমার এইম ইন লাইফ, তোমার টার্গেট তুমি সেট করে ফেলো। যত আর্লি তুমি তোমার এইম টার্গেট সেট করে ফেলবা তোমার জন্য তত বেটার। কিন্তু এইম টার্গেট সেট করার আগে এটা এক ধরনের প্যারাডক্সের মতো, কারণ তুমি কোনো কিছু না বুঝে কিন্তু এম সেট করতে পারবা। তোমাকে তো আগে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, মোটামুটি ক্যাম্পাসে 2-3 বছর পড়ালেখা করতে হবে, বিভিন্ন সেমিনারে যাইতে হবে, তুমি বিসিএস এর সেমিনারেও যাবা, হায়ার স্টাডিজ এর সেমিনারে যাবা, অনেকের সাথে কথাবার্তা বলার পরে তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি কি করতে চাচ্ছ। কিন্তু বিভিন্ন সেমিনার ওয়েবিনারে অংশগ্রহণ করা উচিত। এটার উদ্দেশ্য একমাত্র এটাই যে তুমি কোন দিকে যাইতে চাও এটা একটু নিজেকে
বুঝানো যে হ্যাঁ ঠিক আছে, আমি এখন সব ইনফরমেশন পাইছি, আমার এখন এইদিকে যাওয়া উচিত। তো যখন তোমার কাছে ইনফরমেশন থাকবে, সবচেয়ে বেস্ট অ্যাডভাইস তোমাকে দিতে পারি যে তোমার সব ইনফরমেশন নেওয়ার পরে তুমি যত জলদি সম্ভব একটা টার্গেট সেট করে ফেলো। সেটা হোক বিসিএস, হোক হায়ার স্টাডি, হোক নর্থ আমেরিকা অথবা ইউরোপ হোক, অথবা তুমি যদি পাওয়ার প্ল্যান্টে চাকরি করতে চাও স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান, তাহলে ওই চাকরির জন্য পড়ো। যত আগে আর্লি টার্গেট সেট করবা তত তোমার জন্য সুবিধা হবে। ফাইনাল ইয়ারে অবশ্যই তোমার টার্গেট সেট থাকতে হবে। তুমি পাস করার পরে কি করতে চাচ্ছ, পাস করার পরে চিন্তা করার কোনো সুযোগ নেই, একদম পিছায় যাওয়া। পাস করার আগেই ফাইনাল ইয়ারেই তোমাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে তোমাকে কি করতে হবে, তাহলেই তুমি যেই দিকে যাচ্ছ ওই দিকেই আগাইতে পারবা। তাহলে তোমার সময় নষ্ট কম হবে, তুমি তুমি আগের থেকে ইনফরমেশন নিয়ে রেডি থাকবা। তো আমি মনে করি যে সিদ্ধান্তহীনতার কারণে রুয়েটের পোলাপাইন অনেক পিছায় থাকে। তারা পাস করার পরে চিন্তা করে আরে পাস তো করে ফেলালাম, পিপিসি তো পেয়ে গেলাম, এখন কি করব। এটা পাস করার পরে তো চিন্তা করার বিষয় না, এটা পাস করার 1 বছর আগে চিন্তা করতে হবে যে পাস করার পরে আমি কোন দিকে হাঁটবো, কোন রাস্তায় যাব। তো তোমাদের উদ্দেশ্যে উপদেশ এটাই, তোমার টার্গেট সেট করে ফেলো, তোমার রাস্তা কনফার্ম করে ফেলো, তুমি কোথায় যাইতে চাও পিপিসি নিয়ে ওইটা ডিসাইড করে ফেলো। তো ডিসাইড করে ফেলার পরে ওই রাস্তায় যাওয়ার জন্য যেসব প্রস্তুতি নিতে হবে, যা পড়তে হবে, যা জানতে হবে, ওগুলির তথ্য নিতে থাকো। এটাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই আজকে আমাদের লাইভ সেশনে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সেলিবিস তোমাকেও। আর আমিও আরো ধন্যবাদ জানাতে চাই আমার আমার প্রিয় ক্লাব রুয়েট ক্যারিয়ার ফোরামকে। রুয়েট ক্যারিয়ার ফোরাম ক্লাব হিসাবে খুবই সুন্দর কাজ করতেছে ক্যাম্পাসে, এবং আমি আমি এই ক্লাবের উত্তর মঙ্গল কামনা করে আমার বক বক কথা, টকিং, অ্যাডভাইস, সাজেশন এসব এখানে শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। তখন যারা আমাদের সাথে ছিলেন, কমেন্ট করেছেন, আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ওয়েবিনার এখানে শেষ হচ্ছে। আশা করি আরসিএফ এর সাথেই থাকবেন। ধন্যবাদ।